গবেষকরা কি আসলে এআই ব্যবহার করেন কিনা, মানে ওয়ার্ল্ড ওয়াইড যে গবেষকরা, একজন সিঙ্গেল গবেষক হয়তো ব্যবহার করতে পারেন বা নাও করতে পারেন, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড গবেষকরা এআই ব্যবহার করেন কিনা এবং করলে সেটার ভালো দিক কি মন্দ দিক কি, এরপর আমরা জার্নালগুলোর গাইডলাইনে যাব, ঠিক আছে? তো আহ, বিশ্বের বিখ্যাত পাবলিশার নেচার, আপনারা হয়তো নাম শুনছেন, তো ওনারা হচ্ছে যে গবেষকদের উপর একটা গবেষণা করেছে, মানে গবেষকদের উপরই একটা সার্ভে করেছেন, যে গবেষকরা তাদের গবেষণা এআই ব্যবহার করে কিনা। তো এখানে আপনারা সার্ভের রেজাল্টটা দেখতে পাচ্ছেন, আমি খুব শর্টকাটে বলে দিচ্ছি। তো এখানে গবেষকরা বলতেছে যে পেপার, যেমন প্রশ্ন করছে যে আপনি কি মনে করেন পেপার এডিট করার বেলায় এআই ব্যবহার করলে কি সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় নাকি হয় না? তো 35% গবেষক বলছে হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট, আর 35% বলছে যে পেপার এডিটিং এর বেলায় এআই ব্যবহার করা উচিত, কিন্তু অবশ্যই ডিসক্লোজার দেওয়া উচিত, মানে ডিসক্লোজ, অর্থাৎ পেপারে উল্লেখ করা উচিত যে আমি পেপার এডিটিং করার কাজে এআই ব্যবহার করেছি। আর 20% গবেষক বলেছে যে শুধু ডিসক্লোজ করলেই হবে না, কোন এআই ব্যবহার করেছি এবং কোন প্রম্পট দিয়েছি সেটাও ডিসক্লোজ করা উচিত। আর 10% গবেষক বলছে যে না, পেপার এডিটিং করার কাজে এআই ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ওকে। তারপর পেপার ট্রান্সলেশনের ক্ষেত্রে, আচ্ছা, পেপার ট্রান্সলেশনের ক্ষেত্রে এআই ব্যবহার করে কিনা, তো এখানে 14% বলছে এআই ব্যবহার পেপার ট্রান্সলেট করার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট, 22% বলছে যে ট্রান্সলেট করার বেলায় এআই ব্যবহার করা যাইতে পারে কিন্তু ডিসক্লোজার দেওয়া লাগবে, অ্যাকনলেজমেন্ট দেওয়া লাগবে। আর 55% বলছে পেপার ট্রান্সলেশনের বেলায় যদি আমরা এআই ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কোন কমান্ড দিছি ওই এআই কে সেটাও উল্লেখ করা উচিত। যাই হোক, তো এতে বোঝা যাচ্ছে যে গবেষকরা বিভিন্ন স্টেজে এআই ব্যবহার করেন এবং ওনাদের এই বিষয়ে কিছু মতামত আছে, ঠিক আছে? তো এরকম আরো আরো অনেক আছে, যে এআই ব্যবহার করে পেপারকে সামারি করা উচিত কিনা, পেপারের ফার্স্ট ড্রাফট ইউজ করা উচিত কিনা। তো এই এই গবেষণা যদি আমি সামারি করি, গবেষকরা একটা বিষয়ে একমত, মানে বেশিরভাগ গবেষক, যে পেপারের যে আপনি প্রথম ড্রাফট যেটা লিখতেছেন সেটা ব্যবহার করার বেলায় এআই, সেটা করার বেলায় এআই ব্যবহার করা উচিত না। 63% গবেষক বলছে এআই ব্যবহার করা উচিত না। এবং অন্যান্য রিসার্চ পেপারে সামারি করার বেলায়, যেমন আমরা লিটারেচার রিভিউর কাজ যেটা করি, এখানেও 57% গবেষক বলছে যে এই কাজেও এআই ব্যবহার করা উচিত না। যাই হোক, এটা হচ্ছে যে গবেষকদের উপর একটা গবেষণা, যে তারা দৈনন্দিন কাজে যে এআই ব্যবহার করে সেটার উপর বেস করে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে এআই ব্যবহার করার কারণে আমাদের একাডেমিয়াতে কি লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে, মানে এই যে রিসার্চের যে জগৎ, সেই জগতে এআই ব্যবহার কতটুকু লাভ বা কতটুকু ক্ষতি হয়েছে, এটা নিয়ে খুব চমৎকার একটা আর্টিকেল আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এটা ভেরি সুন, মানে কয়েক মাস আগে পাবলিশ হয়েছে। তো ওনারা হচ্ছে যে আহ, উম, প্রায় 41 মিলিয়ন রিসার্চ আর্টিকেল কোন একটা প্রসেসের মধ্য দিয়ে অ্যানালাইসিস করেছে। কি প্রসেসের মধ্য দিয়ে সেটা এখানে বিস্তারিত আছে। তো প্রায় 41 মিলিয়ন আর্টিকেল অ্যানালাইসিস করেছে, এবং এই 41 মিলিয়ন আর্টিকেলের মধ্যে যে আর্টিকেল গুলা লাইকলি এআই ব্যবহার করেছে এবং যে আর্টিকেল গুলা এআই ব্যবহার হয়নি, সেগুলোর মধ্যে একটা তুলনা এখানে দেওয়া আছে। তো এই আর্টিকেলের যদি সামারি আপনাদেরকে বলি, এই আর্টিকেল মতে যেই সায়েন্টিস্টরা গবেষণায় এআই ব্যবহার করেছে বা করে, তারা যারা এআই ব্যবহার করে না তাদের তুলনায় 3 গুণ বেশি পেপার পাবলিশ করে। মানে যারা এআই ব্যবহার করে, যেসব সায়েন্টিস্ট বা রিসার্চাররা, তাদের পাবলিকেশন প্রোডাক্টিভিটি 3 গুণ, এবং তারা সাইটেশন পায় প্রায় 5 গুণ বেশি পায়। অর্থাৎ যারা এআই ব্যবহার করে না তাদের তুলনায় প্রায় 5 গুণ বেশি সাইটেশন পায়, ঠিক আছে? এবং আহ বললো যে তারা হচ্ছে যে অন্যদের তুলনায়, মানে যারা এআই ব্যবহার করে না, অন্যদের তুলনায় অনেক বেশি আগেই তারা বিভিন্ন রিসার্চ প্রজেক্টের লিডার হয়ে যেতে পারে যারা এআই ব্যবহার করে। তো দ্যাট মিনস এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় গবেষণা, লাখ লাখ বা কোটি আর্টিকেলের উপর গবেষণা, এবং সেই গবেষণা দেখতে পাচ্ছি যে এআই ব্যবহার করলে আসলে প্রোডাক্টিভিটি বাড়ে। এট দ্য সেম টাইম এই রিসার্চ আর্টিকেলে এআই ব্যবহার করার কারণে কিছু ক্ষতিকর দিকও বলা আছে, ঠিক আছে? আমি আর্টিকেলটা পড়েছি এবং কিছু জায়গায় মার্ক করে রেখেছি, কারো যদি আর্টিকেলটা পড়তে মন চায়। অনেকে বলেন ভাই আপনি আর্টিকেলটা দিলেন না, কিন্তু দেখেন আর্টিকেল টাইটেলটা কিন্তু এখানে দেখা দেখা যাচ্ছে, গুগলে সার্চ করলেই পাবেন, ঠিক আছে? আচ্ছা, তো এই আর্টিকেলটা হচ্ছে মূলত আমাদের যে পিওর সায়েন্সের যে সাবজেক্ট গুলা, মানে বায়োলজি, কেমিস্ট্রি, জিওলজি, মেডিসিন, ফিজিক্স, এগুলোর উপর করা হয়েছে আর কি আর্টিকেলটা। তো এখানে দেখাচ্ছে যে কোন কোন ফিল্ডে এআই ব্যবহারটা বেশি হচ্ছে। এই যে যেটা হচ্ছে যে এই কালার, প্রায় লাল কালার যেটা, সেটা হচ্ছে এআই এর, আর অন্য কালারটা হচ্ছে নন এআই এর। তো এখানে দেখা দেখা যাচ্ছে যে মেডিসিন ফিল্ড, ফিজিক্স, ম্যাটেরিয়ালস, এগুলাতে হচ্ছে এআই ব্যবহারটা অনেক বেশি, ঠিক আছে, অন্যান্য ফিল্ডের তুলনায়। মানে এই ফিল্ডের গবেষকরা বেশি এআই ব্যবহার করছেন আর কি। সরি সরি,
এটা হচ্ছে সাইটেশন, মানে এই এই ফিল্ডের গবেষকরা, এআই ব্যবহার যারা করছে, যে গবেষকরা, ওনারা হচ্ছে বেশি সাইটেশন পাচ্ছেন। ঠিক আছে, বেশি সাইটেশন পাচ্ছেন, এই ছবিটা দেখো আপনারা বুঝতেছেন। ঠিক ঠিক আছে, ওকে। এবং গবেষক যারা হচ্ছেন তাদের মধ্যে যারা এআই ব্যবহার করছেন না এবং যারা এআই ব্যবহার করছেন, তাদের মধ্যে দেখা যাচ্ছে যারা এআই ব্যবহার করতেছেন তারাই দ্রুত, মানে ক্যারিয়ার তাদের দ্রুত হচ্ছে। ঠিক আছে, তো এই পরিসংখ্যানগুলো দেখা যায় যেন আপনারা ওয়ার্ল্ড ওয়াইড এআই ব্যবহারের একটা হালচাল জানতে পারেন, যে আসলে ওয়ার্ল্ড ওয়াইড কেমন ব্যবহার হচ্ছে না হচ্ছে। ওকে, তো এখন এআই ব্যবহারের কিছু ক্ষতিকর দিক আছে। ক্ষতিকর দিকগুলো আমি জাস্ট শর্টকাটে বলে দিন, আমরা আমাদের মূল আলোচনায় শিফট করব। আচ্ছা, ক্ষতিকর দিকটা এখানে আমি এটাতে মার্ক করেছিলাম। আচ্ছা, যদি ক্ষতিকর দিক সহজ কথায় বলি আর কি, আমি যে জায়গাটা মার্ক করেছি, আমি এটা হচ্ছে খুঁজে পাচ্ছি না, যে এই এই প্যারার মধ্যে গেলে আপনারা পাবেন। ঠিক আছে, এই প্যারার মধ্যে গেলে আপনারা পাবেন। সম্ভবত মার্কটা ছুটে গেছে। আচ্ছা, তো একটা হলো যে এআই ব্যবহার করার কারণে রিসার্চ এরিয়া অনেক সংকুচিত হচ্ছে, মানে সবাই হচ্ছে জনপ্রিয় এরিয়াগুলো নিয়ে কাজ করতেছে। ঠিক আছে, মানে রিসার্চ এরিয়াটা তুলনামূলক অনেক সংকুচিত হচ্ছে, এবং জুনিয়র রিসার্চাররা হচ্ছে তারা তুলনামূলক কম সুযোগ পাচ্ছে। যেমন ধরেন, একটা জিনিস খুব স্বাভাবিক, আগে একজন টিচার তিনি চিন্তা করতো যে আমার একজন আর্টিকেল লেখার একজন লোক লাগবে, বা এডিট এডিট করার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে, কিন্তু এখন তো এই কাজ উনি নিজে এআই দিয়ে করতেছে। ফলে এখানে একটা পরিসংখ্যান আছে এরকম, যে এআই ব্যবহার করার কারণে, এই যে দেখছেন এখানে এই যে পরিসংখ্যান আছে, যে জুনিয়র সায়েন্টিস্টের রেশিওটা, এটা হচ্ছে প্রায় 31% কমে যাচ্ছে আর কি। ঠিক আছে, এবং বিভিন্ন প্রজেক্টে অনেক জুনিয়র যারা, তারা খুব কম সুযোগ পাচ্ছে। তো যেটা বললাম, যে এই ব্যবহার করার কারণে রিসার্চ এরিয়া অনেক সংকুচিত হয়ে যাচ্ছে, এবং জুনিয়র পেপাররা অনেক কম সুযোগ পাচ্ছে, এবং আরো আরো কিছু বিষয় এখানে আছে। যাই হোক, তো এই আর্টিকেলটাও ইন্টারেস্টিং আছে, আপনারা চাইলে এটা পড়তে পারেন। ঠিক আছে, এটাও আমাদের আজকে আলোচনার বিষয় না আর কি, আমি জাস্ট এআই নিয়ে একটা ওভারঅল আলোচনা করলাম। এখন প্রশ্ন হলো যে এআই ব্যবহার আসলে জার্নাল কতটুকু এলাও করে, যেটা আজকে ক্লাসের মূল আলোচনা, বা আদৌ এলাও করে কিনা। হ্যাঁ, তো এই আলোচনার ক্ষেত্রে সবার একটা বড় সমস্যা হলো, আপনারা ধরেন বিভিন্ন জায়গায় বিভিন্ন গাইডলাইন পাবেন, এবং এই গাইডলাইন গুলো হচ্ছে প্রত্যেকটা পাবলিশারের আলাদা আলাদা গাইডলাইন। হ্যাঁ, বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলা বিখ্যাত পাবলিশার আছে। এর মধ্যে ধরেন নেচার হচ্ছে একটা পাবলিশার, এলসভিয়ার হচ্ছে একটা পাবলিশার, উইলি হচ্ছে একটা পাবলিশার। আমি স্ক্রিনে বড় বড় পাবলিশার গুলার এআই বিষয়ক যে গাইডলাইন, সেটা আমি ওপেন করে রাখছি। ঠিক আছে, তো প্রত্যেকটা পাবলিশারের নিজস্ব কিছু এআই গাইডলাইন আছে, এবং এই গাইডলাইন গুলার মধ্যে কিছু একমত এবং দ্বিমতের জায়গাও আছে। মানে সবাই এখনো এআই কতটুকু ব্যবহার করা যাবে এটার বিষয়ে এখনো সবাই একমত না, কিন্তু মোটা দাগে সবাই একটা গাইডলাইনের মধ্যে চলে আসছে। যেমন এলসবিআর এর যে এআই বিষয়ক গাইডলাইন, আমরা আমাদের রিসার্চের ব্যাচে এটা গত ব্যাচও দেখিয়েছি, তখন মানে ছিল যে শুধুমাত্র এডিটিং এর কাজে, এডিটিং, প্রুফ রিডিং এবং প্যারাফ্রেজিং এর কাজে আপনি এআই ব্যবহার করতে পারবেন, গ্রামাটিক্যাল বা স্ট্রাকচারিং এই কাজগুলোতে এআই ব্যবহার করতে পারবেন। এটা আজ থেকে 5 মাস আগেও এলসবিআর এর গাইডলাইন এটা ছিল, কিন্তু ভেরি রিসেন্টলি এলসবিআর এখন তাদের নীতিমালা একটু চেঞ্জ করে এআই ব্যবহার করার এরিয়াটা অনেক বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হলো এলসবিআর কে, এখানে যারা জানেন না সহজ করে বলি, আমরা রিসার্চ আর্টিকেল পাবলিশ করি জার্নালে, আর জার্নাল গুলো সাধারণত পাবলিশারের আন্ডারে থাকে। আর এলসবিআর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বড় পাবলিশার, তাদের আন্ডারে প্রায় 3,000-এর বেশি জার্নাল আছে। তো এখন তারা বলতেছে যে আপনি চাইলে এআই ব্যবহার করতে পারবেন। কোন কোন কাজ দেখেন দেখছেন, বললো যে, প্রথমে বললো যে অথরের কাজ আরো ইফিসিয়েন্টলি এবং ক্রিটিক্যাল রিসার্চ, এডুকেশনাল, ক্লিনিক্যাল ইনসাইট, বিভিন্ন কাজে আপনি চাইলে এআই ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে যে এখানে এই যে কোন কোন কাজ ব্যবহার করতে পারবেন এখানে বলা আছে। ঠিক আছে, আচ্ছা, এই যে এখানে বললো যে রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করার কাজে ইউজ করতে পারবেন, কন্টেন্ট অর্গানাইজেশন করার কাজে ব্যবহার করতে পারবেন, ইমপ্রুভিং ল্যাঙ্গুয়েজ এবং রিডেবিলিটি বৃদ্ধি করার কাজে এআই ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এবং এআই ব্যবহার করার বেলা ওনাদের কিছু নীতিমালা আছে, সেই নীতিমালাগুলো দেওয়া আছে। এখানে উল্লেখ্য বিষয় হলো, ঠিক আগের নীতিমালায় খুবই স্ট্রিক্টলি নিষেধ ছিল যে কোনো প্রকার ছবি এবং ফ্লোচার্ট আপনি এআই দিয়ে ব্যবহার করতে পারবেন না, কিন্তু এখন হচ্ছে যে কোন কোন ক্যাটাগরির ছবি ফ্লোচার্ট এআই দিয়ে ব্যবহার করা যাবে, কোন কোন ক্যাটাগরির ব্যবহার করা যাবে না, এখানে গাইডলাইন আছে, আমি গাইডলাইনটা দিয়ে দিব। যেমন ধরেন সাধারণ, যেমন প্রকারভেদ বা বিভিন্ন যে প্রসেস, ফ্লো, এগুলো এআই দিয়ে করা যাবে, কিন্তু আবার রিসার্চের যে অরিজিনাল যে ডেটা, সেই ডেটার কিছু কিছু টাইপ আছে এগুলো এআই দিয়ে করা যাবে না, এটা এখানে বলা আছে। আমি এটা না না দেখাই, আর সবচেয়ে, মানে এই বিষয়ক সবগুলা গাইডলাইন পড়ে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ভালো গাইডলাইন দেওয়া আছে হচ্ছে সায়েন্স জার্নাল। আপনারা জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে প্রেস্টিজিয়াস জার্নাল বললেও ভুল হবে না। ঠিক আছে, তো সায়েন্স জার্নাল তারা একটা
ফ্রেমওয়ার্ক ডেভেলপ করেছে যে রিসার্চাররা কতটুকু এআই ব্যবহার করতে পারবে একটু খেয়াল করেন। কোডিং মানে রাইটিং কোড, এই কাজে কি এআই ব্যবহার করা যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, করতে পারবে, কিন্তু শর্ত আছে। শর্ত কি? মেথোডোলজি সেকশনে বলে দিতে হবে যে আপনি কোডিং এর কাজে বা কোড লেখার কাজে আপনি এআই ব্যবহার করেছেন। তারপর ডেটা অ্যানালাইসিসের কাজে আপনি এআই ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে খেয়াল করুন, কিন্তু এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে টপ যে জার্নাল, সায়েন্স জার্নাল, তাদের নীতিমালা, ঠিক আছে? তো ডেটা অ্যানালাইসিসের কাজে ব্যবহার করতে পারবেন? অথচ ইয়েস, উইথ কন্ডিশন। এখানেও ব্যবহার করতে পারবেন এবং শর্ত আছে। কি কি শর্ত? মেথড সেকশনে আপনার অ্যাকনলেজ করতে হবে এবং কোন এআই ব্যবহার করেছেন, কোন ভার্সন ব্যবহার করছেন এটা বলতে হবে। ঠিক আছে? তার মানে ডেটা অ্যানালাইসিসের কাজে কিন্তু এআই ব্যবহার করা যাবে, যদিও এখানে কতটুকু যাবে সেগুলো নিশ্চয়ই আরো বিস্তারিত ব্যাখ্যা আছে, কিন্তু খেয়াল করুন ডেটা অ্যানালাইসিসের কাজে কিন্তু এআই ব্যবহার করা যাবে। একদম ওদের গাইডলাইন থেকে বলতেছি, ঠিক আছে? আচ্ছা, লিটারেচার শার্টস এর কাজে কি এআই ব্যবহার করা যাবে? যাবে। এবং এইটা কি এলাও? এলাও। এবং এটার জন্য কোনো ডিক্লারেশন দেওয়া লাগবে? লাগবে না। তার মানে দেখুন, আমরা যেমন সাই স্পেস দিয়ে আর্টিকেল সার্চ করি, বা বর্তমানে বিভিন্ন এআই ওয়েবসাইট আছে যেগুলো দিয়ে আমরা আর্টিকেল সার্চ করি আর কি, যেমন কনসেন্সাস দিয়ে সার্চ করা যায়, ইলিসিট দিয়ে সার্চ করা যায়, সাই স্পেস দিয়ে সার্চ করা যায়। তারপর আরো আরো অনেকগুলো আছে, সায়েন্স ডিরেক্ট এআই দিয়ে সার্চ করা যায়। তো এগুলো দিয়ে যদি আপনি লিটারেচারকে সার্চ করেন, সেটা অবশ্যই অ্যালাউ করা আছে, এবং এই জন্য কোনো ডিক্লারেশনও দেওয়া লাগবে না যে আমি অমুক অমুক এআই দিয়ে পেপার সার্চ সার্চ করেছি। সার্চ করতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, একটা পেপারের রিফাইনমেন্ট, কারেকশন, এডিটিং, ফরম্যাটিং এবং স্ট্রাকচারিং, এই কাজগুলোতে কি এআই ব্যবহার করা যাবে? উত্তর হচ্ছে যাবে, এবং কোনো ধরনের ডিক্লারেশন দিতে হবে না। খেয়াল করুন কিন্তু, তার মানে আমরা যেমন পেপারে একটু ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্টের কাজে বা গ্রামাটিক্যাল ঠিক করার কাজে গ্রামারলি ব্যবহার করি, তো এটা একেবারেই জার্নাল পারমিটেড, পারমিশন দিয়ে দিচ্ছে, এই জন্য কোনো ধরনের ডিক্লারেশন প্রয়োজন নেই। আমরা কি শুনতেছি ঠিক মতো? দু একজন একটু জানাবেন আমরা ঠিক মতো শুনতেছি কিনা। ওকে, আশা করি, আশা করি আমরা শুনতেছি, কেমন? ওকে ওকে, খেয়াল করুন এটা একদম কিন্তু জার্নালের নীতিমালা আর কি। আচ্ছা, তারপর খেয়াল করুন, ম্যানোস্ক্রিপ্ট রাইটিং এর বেলায় আপনি এআই ব্যবহার করতে পারবেন কিনা। এখানেও বলা আছে আপনি করতে পারবেন, কিন্তু সেটা অ্যাকনলেজমেন্টে স্বীকার করতে হবে। তার মানে দেখুন, একটা সময় একটা আর্টিকেল মানে ডেটা কালেকশন টালেকশন করে একটা আর্টিকেলের মূল কপি লিখতেও তো আমাদের অনেক কষ্ট হতো আর কি। কিন্তু এখানে দেখেন, এই যে রাইটিং অর ড্রাফটিং ম্যানোস্ক্রিপ্ট, এই কাজেও এআই ব্যবহার করা যাবে উইথ কন্ডিশন, ঠিক ঠিক আছে? তারপর ট্রান্সলেশনের কাজে ব্যবহার করা যাবে কিনা, এখানেও বলা আছে যে ট্রান্সলেশনের কাজেও ব্যবহার করা যাবে। তো যারা প্রশ্ন করছেন যে ট্রান্সলেশনের কাজে ব্যবহার করতে পারবে কিনা, যদি আপনার মূল ডেটা অরিজিনাল হয়, ধরেন একটা রিসার্চ আপনি বাংলায় করছেন, আপনার ডেটা পুরাটাই অরিজিনাল ডেটা, মানে আপনার নিজের ফিল্ড থেকে কালেক্ট করা ডেটা, সেই কাজকে যদি আপনি ইংরেজি করেন এআই দিয়ে, তাহলে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই, শুধুমাত্র অ্যাকনলেজ করতে হবে, ঠিক ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে যে রিপোর্ট ফরম্যাট করার কাজে ব্যবহার করতে পারবেন কিনা, পারবেন। দেখেন, এই যে অনেকে আমরা থিসিসের যে ফরম্যাটিং, কত ঝামেলা একটা থিসিসের ফরম্যাটিং করতে, বিশেষ করে টেবিল অফ কন্টেন্ট, তারপর পেজ নাম্বার, এরপর যাবতীয় যে কন্টেন্ট এবং সাজানোর যে কাজ, সেই কাজে এআই ব্যবহার করা যাবে এবং কোনো ধরনের ডিক্লারেশন দেওয়া লাগবে না। তো এতেও কিন্তু আমি মনে করি আমাদের অনেক পরিশ্রম কমে গেছে। যেমন ধরুন আপনি একটা ম্যানুস্ক্রিপ্ট লিখছেন একটা পাবলিশারের জার্নালের জন্য, সামহাও সেটা থেকে রিজেক্ট হলো, এখন আপনি হয়তো আরেকটা জার্নালে জমা দিতে চান। তখন আপনি করলেন কি, ওই আরেকটা জার্নালের একটা আর্টিকেল ডাউনলোড দিয়ে চ্যাট জিপিটি প্রিমিয়াম ভার্সনকেও বললেন আমার এই আর্টিকেলটাকে তুমি ওই ফরম্যাটে নিয়ে যাও, ওই জার্নালের ফরম্যাটে নিয়ে যাও। সে কিন্তু মুহূর্তের মধ্যে এটা নিয়ে নেবে, বা ক্লাউড দিয়ে করতে পারেন, এবং এই জন্য কোনো ডিক্লারেশন দিতে হবে না। অর্থাৎ আমরা চাইলে ফরম্যাটিং এর কাজে, মানে ম্যানুস্ক্রিপ্টের ফরম্যাটিং এর কাজে এটা ব্যবহার করতে পারি, এটা জার্নালি পারমিশন দিচ্ছে, ঠিক ঠিক আছে? ওকে, এবার কোন কোন কাজে ব্যবহার করা যাবে না, এটা খুব খুব গুরুত্বপূর্ণ পার্ট, খেয়াল করুন। নতুন করে আপনি একটা ডেটা জেনারেট করতে পারবেন না এআই দিয়ে। যেমন ধরেন আপনার গবেষণায় 300 সার্ভে করতে হবে, আপনি 350টা সার্ভে করে বাকিগুলো আপনি এআই দিয়ে বানাই নিলেন, এটা খুবই গর্হিত অপরাধ এবং এটা করা যাবে না, ঠিক আছে? বা ধরেন আপনার গবেষণায় হয়তো 15টা ইন্টারভিউ নেওয়া দরকার, আপনি 10-12টা ইন্টারভিউ নিয়ে ভালো ডেটা পাচ্ছেন না, আপনি চিন্তা করলেন আমি ক্লডের সাথে ইন্টারভিউ করি, ক্লড থেকেই নেই। এটা করা যাবে না। মানে নতুন ডেটা জেনারেশন, ডেটা ফেব্রিকেশন, ডুপ্লিকেশন, এইসব কাজে আমরা হচ্ছে যে এআই ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? এখানে খুব বলা আছে। এবং ইমেজ, ডায়াগ্রাম, ফিগার, এগুলোর কাজেও আমরা হচ্ছে যে ব্যবহার করতে পারবো না। তবে ইমেজের ক্ষেত্রে বা ডায়াগ্রামের ক্ষেত্রে কিছু এক্সেপশন আছে, সেটা আমরা পরে বলবো। মানে কিন্তু মোটা দাগে বলতে গেলে ইমেজ, ডায়াগ্রাম এগুলো এআই দিয়ে ব্যবহার করা
যাবে না, ঠিক আছে। এবং কিছু ক্ষেত্রে করা যাবে, সেক্ষেত্রে অবশ্যই এডিটরকে বিষয়টা কনসার্নে দেওয়া লাগবে। এই যে এডিটরকে বিষয়টা কনসার্নে দেওয়া লাগবে। আচ্ছা, তারপর ডেটা ভিজুয়ালাইজেশনের কাজে আপনি ব্যবহার করতে পারবেন কিনা? পারবেন, মোস্ট অফ দ্য টাইমই পারবেন। যেমন আমরা আহ, বিশেষ করে থিসিসের ক্ষেত্রে আমাদের অনেক ডেটা ভিজুয়ালাইজেশন প্রয়োজন পড়ে, এটাও করতে পারবো। এবং অবশ্যই অ্যাকনলেজমেন্ট দেওয়া লাগবে, ঠিক ঠিক আছে। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে যে এখন আমরা অনেকেই রেফারেন্সিং এর কাজে এআই ব্যবহার করি। যেমন ধরেন একটা সময় আমরা জোটেরো মেন্ডেলে ব্যবহার করতাম বা এখনো করি। আবার এখন এমনও এআই আছে যে রেফারেন্সিং সফটওয়্যার ছাড়াই এআই আপনাকে হচ্ছে একেবারে খুবই পারফেক্টলি আপনাকে ম্যানুস্ক্রিপ্টের রেফারেন্সিং পার্টটা ভালো করে দিতে পারবে। তো রেফারেন্সিং এর কাজে যদি আপনি কোনো এআই টুলস ব্যবহার করেন বা কোনো টুলস ব্যবহার করেন, এটা কমপ্লিটলি ওকে। এখানে আলাদা কোনো আপনার অ্যাকনোলেজমেন্ট দেওয়া লাগবে না, ঠিক আছে। দ্যাট মিনস এটা আরো ইজি হয়ে গেল। যেমন একটা জার্নালে আপনি আর্টিকেল জমা দিলেন আপাই স্টাইলে, এপিআই স্টাইলে, ঠিক আছে। আহ, হয়তো আপনি এখন অন্য আরেকটা জার্নাল এটা জমা দেওয়া লাগবে, ওই আগে জার্নাল থেকে রিজেক্ট হয়েছে, তো অন্য আরেকটা জার্নাল সেটা হয়তো অন্য স্টাইল, যেমন নেচার বা ভ্যানকুভার স্টাইল ইউজ করতেছে। আপনি চাইলে শক্তিশালী কোনো এআই দিয়ে মুহূর্তের মধ্যে পেপারটাকে ভ্যানকুভার স্টাইলে নিতে পারবেন। এই জন্য কোনো ডিক্লারেশন দেওয়া লাগবে না। ওকে। তারপর এগুলা হচ্ছে বাকি যেগুলো আছে, এগুলা আমাদের প্রয়োজন না। এটা হচ্ছে যে যারা রিভিউয়ার তারা পেপার রিভিউ করার কাজে এআই ব্যবহার করতে পারবে কিনা। তো সহজ কথা বললে, যারা রিভিউয়ার আছেন এখানে বিভিন্ন জার্নাল আর্টিকেল রিভিউ করেন, কখনোই আরেকজনের ম্যানুস্ক্রিপ্টের অংশবিশেষ পুরোটা বা অংশবিশেষ আপনি কখনোই কোনো এআই তে দিতে পারবেন না, ঠিক আছে। এটা একেবারে স্ট্রিক্টলি নিষেধ, ঠিক আছে। আর আপনি যখন কারো আর্টিকেলের রিভিউ করবেন, তো রিভিউর যে পয়েন্টগুলা সেগুলো লেখার বেলায় আপনি চাইলে এআই ব্যবহার করতে পারেন, সেটা কোনো সমস্যা না, ঠিক আছে। তো এই হলো, মানে এদের গাইডলাইনটা আমার কাছে মনে হচ্ছে যে পড়ার ক্ষেত্রে খুবই ক্লিয়ার। মানে আমরা মোটামুটি এদেরটা দেখলে বুঝতে পারি যে এআই ব্যবহার করা যাবে কি যাবে না, ঠিক 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 আছে। ওকে, এখন একজন বলছেন যে আমি যদি এআই দিয়ে লিটারেচার রিভিউ করি তাহলে হবে কিনা। বিষয়টা কিন্তু একটু কমপ্লিকেটেড। দেখেন, একটা হচ্ছে যে লিটারেচার রিভিউ করার অনেকগুলা পার্ট আছে, খেয়াল খেয়াল করেন এখানে যারা আছেন, যে এটি প্রশ্ন করছেন এআই দিয়ে লিটারেচার রিভিউ করা যাবে কিনা, এখানে বিষয়টা বুঝেন। লিটারেচার রিভিউ করার অনেকগুলা ধাপ আছে। এক নাম্বার ধাপ, রিলেভেন্ট লিটারেচার সার্চ করা। যারা লিটারেচার রিভিউর ক্লাস করছেন কখনো, নামটা শুনে তারা জানেন লিটারেচার রিভিউ করার 4-5টা ধাপ আছে। একটা প্রথম ধাপ হলো রিলেভেন্ট লিটারেচারকে সার্চ করা। আপনারা বলেন তো, রিলেভেন্ট লিটারেচারকে সার্চ করা যাবে এই ব্যবহার করে? চ্যাট বক্সে জানান আপনাদের কি মনে হয়, রিলেভেন্ট লিটারেচারকে সার্চ করতে পারবো কিনা। পারবো, এই যে একটু একটু আগে তো আমরা দেখলাম রিলেভেন্ট লিটারেচারকে সার্চ করা যাবে, বা যে কোনো ইয়া ইউজ করা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এক এক নাম্বার ধাপ। দুই নাম্বার ধাপ হলো দুই নাম্বার ধাপ হলো লিটারেচার রিভিউ করতে গেলে আমরা যে আর্টিকেল গুলো ডাউনলোড করেছি, সেই আর্টিকেল গুলার বিভিন্ন জায়গা আমরা চিহ্নিত করি, যে মানে কোন কোন জায়গায় আমরা লিটারেচার রিভিউ করব। যেমন আপনি ধরেন 50টা আর্টিকেল ডাউনলোড দিলেন, এই 50টা আর্টিকেল ডাউনলোড দেওয়ার পরে ওই 50টা আর্টিকেলের বিভিন্ন জায়গা আমরা দেখি, এই 50টা আর্টিকেলের ফাইন্ডিংস কি, লিমিটেশন কি। এইটাও এআই দিয়ে করা যাবে। অর্থাৎ আপনি আপনার কাজের সুবিধার্থে, যেমন সাই স্পেস নামক যে এআইটা আপনার অনেক হয়তো নাম শুনছেন, সাই স্পেস নামক একটা এআই আছে। এই এআই দিয়ে আমি একটু দেখাই দেই, যিনি প্রশ্ন করছেন। আচ্ছা, এই যে সাই স্পেস নামক একটা এআই আছে। এই এআই এর যে পেইড ভার্সন, ইভেন ফ্রি ভার্সনও অনেক কিছু করা যাবে। তো এআই এর একটা পেইড ভার্সনে আপনি যদি মাই লাইব্রেরিতে যান, এরপর এখানে ফোল্ডার করার একটা জায়গা আছে, হ্যাঁ। এই যে এই যে সাই স্পেস এআই, এখানে দেখবেন একটা ফোল্ডার নামক জায়গা আছে, ফোল্ডার। এই ফোল্ডারে গিয়ে আপনি ধরেন একটা একটা নাম দিলেন আপনার প্রজেক্টে, ঠিক আছে। আমি নাম দিলাম ধরেন রোড অ্যাক্সিডেন্ট, একটা প্রজেক্ট, রোড অ্যাক্সিডেন্ট। এখন বা ধরেন ডেঙ্গু নিয়ে আমি একটা কাজ করতেছি, কথা 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 ডেঙ্গু নিয়ে করতেছি। এখন ধরেন আমার প্রথম ধাপ হচ্ছে আর্টিকেল সার্চ করার কাজে এই ব্যবহার করা যাবে, ওকে। দুই নাম্বার কাজ কি, আর্টিকেল সার্চ করার পরে সেই আর্টিকেল গুলো থেকে লিটারেচার রিভিউ করার উদ্দেশ্যে আমরা হচ্ছে করতে পারবো, মানে ওই আর্টিকেল গুলার সিনথেসাইজ করতে পারবো। মানে ওই আর্টিকেল গুলা থেকে ওই আর্টিকেল গুলার মেথড কি ছিল, ওই আর্টিকেল গুলার অবজেক্টিভ কি ছিল, ওই আর্টিকেল গুলার লিমিটেশন কি, ওই আর্টিকেল গুলার ডিজাইন কি ছিল, ওই আর্টিকেল গুলার কন্ট্রিবিউশন কি। মানে একটা লিটারেচার রিভিউ করতে যে যে তথ্যগুলা বের করা লাগে, আমরা তাহলে সাই স্পেস নামক টুলস দিয়ে এগুলা বের করতে পারি, যে মেথড। আপনি জাস্ট সাই স্পেসে ঢুকে ফোল্ডার করবেন, ফোল্ডারে ওই পিডিএফ গুলো আনবেন, পিডিএফ গুলো আনার পরে
সাইস্পেসকে জাস্ট বলে দেবেন যে সেই এই 20টা আর্টিকেল বা এই 30টা আর্টিকেলের কি কি বের করতে হবে। আপনি বললেন এই 20টা আর্টিকেলের মেথড বের করতে হবে, সে আপনাকে মেথড বের করে দিচ্ছে। আপনি বললেন এই 20টা আর্টিকেলের লিমিটেশন বের করতে হবে, সেই লিমিটেশন বের করে দিচ্ছে। আপনি বললেন এই 20টা আর্টিকেলের কন্ট্রিবিউশন বের করতে, কন্ট্রিবিউশন বের করে দিচ্ছে। এবং এটাকে আপনি এক্সেল শিট আকারে বের করতে পারবেন, দ্বিতীয় ধাপটা করতে পারবেন। দ্যাট মিনস লিটারেচার রিভিউ যে সেকেন্ড ধাপ, সেই কাজটাও কিন্তু আমরা দিয়ে করতে পারবো, ঠিক আছে। এআই দিয়ে করতে পারবো, সাই স্পেস, এলিসিট, এরকম বিভিন্ন নোটবুক এলএম, বিভিন্ন এআই দিয়ে করতে পারবো। লিটারেচার রিভিউর এর পরের যে ধাপগুলা, সেটা হলো যে এই যে এতগুলা পেপার, এই এতগুলা পেপার থেকে এবার হচ্ছে লিটারেচার রিভিউটা লেখা, ফাইনালি মানে এটাকে ক্রিটিক্যালি ইভালুয়েট করা। তো সোফার জার্নাল গুলোর যে গাইডলাইন, মানে সোফা জার্নাল গুলা গাইডলাইনে হচ্ছে যে লিটারেচার রিভিউ যে লেখার যে কাজটা, মানে ফাইনালি লিটারেচার রিভিউ পেন পেপারে যে লেখার কাজটা, এটাকে কি অথরিং টাস্ক, মানে এটা হচ্ছে অথরের কাজ বলে গণ্য করেছে, এআই এর কাজ বলে এখন এটাকে পুরোপুরি স্বীকৃতি দেওয়া হয়নি। এখন আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে আপনারা ধরেন এখানে 20টা আর্টিকেলের বিভিন্ন ইনসাইট সাইজ পেজ দিয়ে পেলেন। আচ্ছা, পাওয়ার পরে আপনি চাইলে চ্যাট জিপিটি দিয়ে বা যে কোনো এআই দিয়ে একটা ড্রাফট লিটারেচার রিভিউ লিখতে পারেন। ফাইনাল লিটারেচার রিভিউ না, ড্রাফট লিটারেচার রিভিউ, ঠিক আছে। আপনি চ্যাট জিপিটি কে বললেন এখানে তো 30টা আর্টিকেল, 30টা আর্টিকেল ডিটেলস আছে, তুমি আমাকে একটা লিটারেচার রিভিউ লিখে দাও। এরপর চ্যাট জিপিটি যেটা লিখে দেবে, ওইটাকে হুবহু কপি না করে এবার আপনি ওইটার আদলে, আপনি তো বুঝবেন যে এটার লিটারেচার রিভিউটা দেখতে কেমন দেখা যাবে। দেন আপনি ওইটার আদলে, ধরেন আপনি চ্যাট জিপিটি কে বলেন আমাকে 3 দিনের ছুটির একটা দরখাস্ত লিখে দাও, চ্যাট জিপিটি লিখে দিল। দেন আপনি এবার 3 দিনের ছুটির দরখাস্ত না লিখে আপনি 7 দিনের ছুটির দরখাস্ত লিখলেন। দ্যাট মিনস কি, আপনি এআইও ব্যবহার করলেন, যেখানে যেখানে রেফারেন্সিং করার দরকার রেফারেন্সিং করলেন, এবং আপনি রুলসও ভঙ্গ করলেন না, ঠিক আছে। তবে এটা অবশ্যই মাথায় মাথায় রাখতে হবে যে লিটারেচার রিভিউ করার যে ডিমান্ড, মানে লিটারেচার রিভিউ যেভাবে করতে হয়, লিটারেচার রিভিউর এক্সাক্ট যে ডিমান্ড, সেটা যেন ফুলফিল হয়। মানে আপনি এখন ধরেন আপনি এআই দিয়ে করলেন, আপনার টিচার আপনাকে 10-এ দিল 2, আপনি বললেন যে ভাই আমি তো এআই দিয়ে করার কারণে নাম্বার কম পাইছি, বা এআই দিয়ে ড্রাফট করে হাতে লেখার কারণে নাম্বার কম পাইছি। এখানে অনেক কারণ আছে, এআই এর কোন মডেলটা আপনি ইউজ করছেন, সেটা কি ফ্রি নাকি পেইড, নর্মাল নাকি শক্তিশালী, এবং আদৌ সেই এআই কি ভালো করে এআই ভালো করে লিটারেচার রিভিউ করতে পারতেছি কিনা, এটাও কিন্তু একটা ফ্যাক্ট। সো আমি বলবো যে সরাসরি এআই দিয়ে লিটারেচার রিভিউ না লিখে এআই দিয়ে আগে একটা ড্রাফট লিখবেন। মানে এখান থেকে ধরেন একটা এক্সেল শিট বের করে এরপর চ্যাট জিপিটি হোক ক্লাউড হোক একটা ড্রাফট আগে লিখবেন, ঠিক আছে। ড্রাফট লেখার পরে ওই ড্রাফটের আদলে এবার আপনি আরো আপনার নিজের নলেজ খরচ করে দেন একটা লিটারেচার রিভিউ আপনি দাঁড় করাতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। ওকে। আহ আচ্ছা, তারপর আচ্ছা, অনেক প্রশ্ন আছে, সেটা আমরা পরে কভার করবো, কেমন? তো যেটা যেটা একজন প্রশ্ন করলেন আর কি, যে এআই দিয়ে লিটারেচার রিভিউর কাজ করা যাবে কিনা, মোস্ট অফ দা মানে টেকনিক্যালি করা যাবে আর কি। একদম সরাসরি এমন না যে আমি রিসার্চ টাইটেল দিয়ে দিলাম চ্যাট জিপিটি কে, যে এটা আমার রিসার্চ টাইটেল, দেন আমি একদম ঘুমালাম আর একে বললাম যে তুমি লিটারেচার রিভিউ করে দাও। সোফার জার্নাল গুলা এতটা ফ্রিডম অ্যালাউ করতেছেন, অর্থাৎ আপনি বিভিন্ন ধাপে ধাপে ইউজ করতে পারবেন, কিন্তু আবার আপনার এখানে মানে হিউম্যান এবং এআই দুইটার একটা যৌথ প্রযোজনা হওয়া লাগবে আর কি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। ওকে। তো এখানে আমি কিছু আর্টিকেলের নাম আপনাদের এখানে দেখাই। যেমন একটা আর্টিকেল, খুব চমৎকার আর্টিকেল, এআই ব্যবহার কতটুকু করতে পারবো সেই বিষয়ে, ইউজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস ইন পাবলিশিং প্রসেস, এক্সপেকটেশন ফ্রম পাবলিশার থ্রো অথর গাইডলাইন। বিভিন্ন পাবলিশারের যে অথর গাইডলাইন আছে এআই রাইটিং এর বিষয়ে, এক এক পাবলিশারের এক এক রকম, তো সবগুলা পাবলিশারের অথর গাইডলাইনটাকে এরা অ্যানালাইসিস করছে, ঠিক আছে। এটা একটা ইন্টারেস্টিং পেপার, যে বিভিন্ন পাবলিশারের যে অথর গাইডলাইন, সে অথর গাইডলাইন গুলাকে এরা এদের পেপারে অ্যানালাইসিস করেছে, ঠিক আছে। তো এটা এখন অনেক টাইম লাগবে পড়তে। যেমন ধরেন ইমেজ জেনারেট করা, বিভিন্ন ফ্লো চার্ট, এগুলো অনেক পাবলিশার অ্যালাউ করে, কিন্তু আবার এই যে ইমিরাল নামক একটা পাবলিশার আছে, তারা একদম স্ট্রিক্টলি এটা নিষেধ করতেছে। সো এখনো এর বিষয়ে সবগুলো মানে জার্নাল এখন এক জায়গায় আসতে পারেন, এটা দ্বারা আমরা এটা বুঝতে পারি, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা চার্ট আছে এদের, এই চার্টটাও দেখতে পারেন যে কোন কোন কাজে এআই ব্যবহার করতে পারবেন, কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন না। এখানে খুব ইয়ে আছে আর কি, যেমন একটা হচ্ছে যে হাইপোথিসিস ফরমেশনের কাজে এআই ব্যবহার করতে পারবেন কিনা, রাইটিং অ্যাসিস্ট্যান্সের কাজে ব্যবহার করতে পারবেন কিনা, বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ পারবেন, ঠিক আছে, কিন্তু ডিসক্লোজার দেওয়া লাগবে। লিটারেচার রিভিউ দেখছেন, লিটারেচার রিভিউর কাজে ব্যবহার করতে পারবেন কিনা যারা প্রশ্ন করেছেন, এখানে এই যে বলা আছে মিক্সড পলিসি, মানে এই বিষয়ে একমত এবং দ্বিমত আছে, ঠিক আছে, ঠিক আছে, এই আর কি। এবং মতামত হচ্ছে যে গবেষকরা অবশ্যই এই কাজগুলো এআই দিয়ে যদি করেও থাকে, তাও
সেটা আদৌ ঠিক আছে কিনা এগুলো গবেষকরা ভেরিফাই করতে হবে। তারপর ইমেজ এবং ফিগার ক্রিয়েশনের কাজে ব্যবহার করা যাবে কিনা, এটা হচ্ছে পাবলিশার টু পাবলিশার নীতিমালাটা ভ্যারি করতেছে। এই জন্য তিনি যে জার্নালে জমা দেবেন, জমা দেওয়ার আগে অবশ্যই ওই জার্নালের গাইডলাইনটুকু দেখে নেবেন। ঠিক 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 আছে। আচ্ছা, এখন দেখেন ডেটা অ্যানালাইসিসের কাজে ব্যবহার করা যাবে কিনা, এটা এখানে লেখা আছে রেস্ট্রিক্টেড ইন মোস্ট পাবলিশার। কিন্তু আমরা একটু আগে সায়েন্সের যে আর্টিকেল, সেটাতে আমরা দেখেছি যে এই কাজে ব্যবহার করা যাবে। ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি আহ এই দেখেন এখানে আবার বিভিন্ন পাবলিশারের একটা তুলনামূলক চিত্র দেওয়া আছে, হ্যাঁ। যেমন এই যে লিটারেচার রিভিউর ক্ষেত্রে ব্যবহার করা যাবে যাবে কিনা, ইমেজ জেনারেশনের ক্ষেত্রে যাবে কিনা, দেখছেন বিভিন্ন পাবলিশারের একটা তুলনামূলক বিশ্লেষণ দেওয়া আছে। আমরা একটু 20 সেকেন্ড অপেক্ষা করি, কেমন? আমি জাস্ট ল্যাপটপটা চার্জে লাগাবো, জাস্ট 20 সেকেন্ড। ওকে, আশা করি এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে আমরা দেখি যে বিভিন্ন যে পাবলিশার, বেশিরভাগ ক্ষেত্রেই সব পাবলিশারের নীতিমালাগুলো কিন্তু কাছাকাছি, হ্যাঁ। মানে পাবলিশারদের নীতিমালার মধ্যে কিন্তু তেমন কোনো চেঞ্জ নাই, কিন্তু তেমন কোনো চেঞ্জ না থাকলেও যেমন ইমেজ জেনারেশনে দেখেন ফ্রন্টায়ার এখনো স্ট্রিক্টলি নিষেধ করতেছে। ঠিক আছে, ঠিক আছে। তার- তারপর পিয়ার রিভিউ ইউজ করার বেলায় বেশিরভাগ পাবলিশার কিন্তু বলতেছে যে কোনো এআই ব্যবহার করা যাবে না। ওকে, এই আর্টিকেলটা আপনারা দেখে নিয়েন। এগুলো জাস্ট রাখা হয়েছে আপনারা যেন, যারা বাড়তি পড়াশোনা করতে চান তারা যেন এই বিষয়ে কিছু ইনসাইট পান। ঠিক আছে। আচ্ছা, আমরা কি সোফার যতটুকু আলোচনা হলো আমরা কি বুঝতে পারতেছি? এরপর আমরা কথা বলবো কোন কোন এআই ব্যবহার করতে হবে, এটা নিয়ে কথা হবে, কিন্তু সোফার যে আলোচনা হয়েছে আমরা কি বুঝতে পারতেছি? আচ্ছা, ওকে। আচ্ছা, আচ্ছা, এখন খুবই গুরুত্বপূর্ণ একটা আলাপ, সেটা হলো যে অ্যাডমিশনের কাজে আমরা এআই ব্যবহার করতে পারবো কিনা, এবং বিভিন্ন একাডেমিক থিসিস এবং বিভিন্ন একাডেমিক কাজে আমরা এআই ব্যবহার করতে পারবো কিনা। ঠিক ঠিক আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম কথা হলো যে জার্নালের নীতিমালা আর ইউনিভার্সিটির নীতিমালা কিন্তু একরকম হবে না। আপনারা যদি ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটি গুলার এআই ব্যবহার নীতিমালা দেখেন, ওগুলো আর একটু স্ট্রিক্ট হবে। কেন স্ট্রিক্ট হবে এটারও ব্যাখ্যা আছে। আমরা যখন রিসার্চ আর্টিকেল লিখি, তখন এখানে মূল বিষয়টা হলো আমার কাজের নভেলটি কতটুকু, এই কাজের মৌলিকত্ব কতটুকু, কিন্তু আমার লেখার ল্যাঙ্গুয়েজের মান কতটুকু ভালো, এইটা কিন্তু রিসার্চ আর্টিকেল বা কনফারেন্স পেপারের ক্ষেত্রে এইটা মুখ্য বিষয় না। যে কার ল্যাঙ্গুয়েজের কোয়ালিটি কত ভালো এটা না, কার ইনোভেশন কত ভালো, কার নভেলটি কত ভালো, এটা হচ্ছে রিসার্চ আর্টিকেলের উদ্দেশ্য। এই জন্য রিসার্চ আর্টিকেলের নীতিমালা দেখবেন চোখ বন্ধ করে সব জার্নাল, সব পাবলিশার অ্যালাউ করে দিচ্ছে যে আপনি লেখার মান উন্নয়নের কাজে, প্রুফ রিডিং এর কাজে আপনি হচ্ছে এআই ব্যবহার করতে পারবেন। কিন্তু আমরা যখন ইউনিভার্সিটিতে বিভিন্ন এক্সাম দেই, সেই এক্সামে কি আমাদের শুধু কাজের নভেলটি দেখে, নাকি পাশাপাশি আমাদের লেখার মান, তারপর কতটুকু লিখতে পারছি, এগুলাও দেখে বলেন তো? শুধু কি লেখার নভেলটি দেখে, নাকি অন্যান্য বিষয়গুলো দেখে, বানান ভুল হলো কিনা? একটু চ্যাট বক্সে দু একজন জানাবেন। আপনাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্ট সাবমিট করেন, সেখানে কি শুধু লেখার নভেলটি দেখে? সেখানে কিন্তু শুধু লেখার নভেলটি দেখে না, সবকিছু দেখে, সবকিছু মিলেই হচ্ছে মার্কিং করে। ঠিক আছে। দ্যাট মিনস ইউনিভার্সিটিগুলোর বা একাডেমিয়াতে, মানে ইউনিভার্সিটিগুলোতে বা একাডেমিক ইনিশিয়েটিভ গুলোতে এআই ব্যবহার করার রেস্ট্রিকশনটা কিন্তু জার্নালের তুলনায় অনেক বেশি। কেন বেশি ব্যাখ্যাটা বোঝেন। আমি এটা আগেও একবার বলছিলাম, আমরা যখন ক্লাস 9-10-এ উঠেছি বা ইন্টারে উঠেছি, আমরা কিন্তু ওই পরীক্ষার কেন্দ্রে যাওয়ার সময় একটা সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যেতাম। মানে যখন আমরা 9-10-এ ছিলাম বা ইন্টারে ছিলাম, কারণ কি? কারণ আমাদের বিভিন্ন ম্যাথ করতে, আমাদের বিভিন্ন এই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে আমরা করতাম, এটা পারমিটেড ছিল। কিন্তু ক্লাস ওয়ানে যে শিক্ষার্থীরা পড়ে, যে কিনা ক্লাস ওয়ানে পড়ে, তাকে কি পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউ করবে? তার পরীক্ষায় প্রশ্ন আসছে যে 72 থেকে 22 বিয়োগ করলে কত হয়।
এটা হচ্ছে ক্লাস ওয়ানের একটা প্রশ্ন। সেই ক্লাস ওয়ানে কি আপনাকে ক্যালকুলেটর অ্যালাউ করবে? করবে না। কারণ হচ্ছে যে আপনি ক্যালকুলেটর কেন ইউজ করবেন, বরং এখানে এটাই তো তার পরীক্ষা, মানে সেই যে যোগ বিয়োগ গুণ ভাগ করবে, এটাই তার তার হচ্ছে পরীক্ষা। এজন্যই খেয়াল করেন, এই জন্য আমরা ক্লাস ওয়ান টু তে ক্যালকুলেটর ইউজ করি না, আবার ঠিকই ক্লাস নাইন টেন বা ইন্টারে ক্যালকুলেটর ইউজ করি। ঠিক তেমনই ভাবে ইউনিভার্সিটিতে আমরা যে ইউনিভার্সিটি আমাদেরকে ফুল ফান্ড দেয় বা ইউনিভার্সিটিতে আমরা যাই, সে শুধুমাত্র আমার কাজের নোবেলটি দেখলে তার হবে না, সেই স্টুডেন্টের প্রোগ্রেসও দেখে, তার লেখার মান কেমন, লেখা কতটুকু লিখছে, প্রশ্নের উত্তরটা ঠিক মতো দিতে পারছে পারছে কিনা। আপনার হয়তো ইউনিভার্সিটিতে একটা অ্যাসাইনমেন্ট ছিল 10 মার্কের, আপনি চাইলে কিন্তু চ্যাট জিপিটিতে 1 মিনিটে সেটা করে করে ফেলতে পারেন, কিন্তু ইউনিভার্সিটি সেটা অ্যালাউ করবে না। এবং সেটা খুব মানে সঠিক কারণে, কারণ সে তো আপনাকে এটা দিয়েই জাজ করবে যে আপনার মানে আপনি কতটুকু প্রোগ্রেস করতেছেন। আপনার ইউনিভার্সিটিতে আপনাকে ধরেন একটা টাস্ক দিল যে আপনি শেক্সপিয়ারের ওথেলো আপনাকে রিভিউ করতে দিল, আপনি সেই রিভিউটাও যদি আপনি এআই দিয়ে করে ফেলেন, তাহলে তো সে আপনার লেখার বর্ণনা শৈলী এগুলা এগুলা আপনার ইয়া হবে না, মানে জাজ করতে পারবে না। এই জন্য যে ইউনিভার্সিটি গুলার বেলায় এআই ইউজটা অনেক বেশি রেস্ট্রিক্টেড অন্যান্য মানে জার্নালের তুলনায়। আবার ইউনিভার্সিটি গুলার মধ্যেও ইঞ্জিনিয়ারিং বা ক্লিনিক্যাল সাইডে এআই ইউজের রেস্ট্রিকশনটা তুলনামূলক কম, কারণ এখানে হচ্ছে যে এভিডেন্সটাই মুখ্য, ইনোভেশনটাই মুখ্য ইঞ্জিনিয়ারিং বা পিওর সায়েন্স এখানে। কিন্তু আমরা যারা সোশ্যাল সায়েন্স, কলা অনুষদে আছি বা বিজনেস ফিল্ডে আছি, আমাদের ক্ষেত্রে হচ্ছে শুধু নভেলটি না, বরং আমার বলার ভঙ্গিটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনারা জানেন যে সোশ্যাল সায়েন্স, সাইকোলজি, তারপর হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, এখানে কিন্তু বর্ণনার ভাষাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? একটা শব্দ এখানে অনেক গুরুত্বপূর্ণ আর কি, মানে ইনোভেশনের চাইতে এখানে শব্দগুলো গুরুত্বপূর্ণ। ফলে এই সেক্টরগুলোতে এআই ব্যবহার করাটা অনেক বেশি রেস্ট্রিক্টেড ইন একাডেমিয়া অ্যান্ড একাডেমিক ইনস্টিটিউশন। আমরা কি তাহলে বিষয়টা কি বুঝতে বুঝতে পারলাম? এখন অ্যাডমিশনে আপনি ব্যবহার করতে পারবেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। প্রথমত হলো যে এই বিষয়টা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করেছি, এবং আমি নিজে কাইন্ড অফ এটা একটা এক্সপেরিমেন্টও করেছি। তো আমার এক্সপেরিমেন্টে যেটা ফলাফল, সেটা হলো যে ইউনিভার্সিটিগুলো আপনার যে ডকুমেন্ট, সেটা হলো তারা টার্নিটিন সাধারণত চেক করবে না, মানে আপনি যে ডকুমেন্টটা সাবমিট করতেছেন সেটা কতটুকু এআই স্কোর কত, সেটা তারা টার্নিটিনে চেক করবে না, বা ওরকম সময়ও তাদের কাছে নাই মোস্ট অফ দ্য কেসেস। কিন্তু যারা অ্যাডমিশন কমিটিতে আছে, তারা যেহেতু প্রতি বছরই 150, 200, 300 পেপার রিভিউ করে, মানে প্রোফাইল রিভিউ করে, তারা খুব ইজিলি বুঝতে পারে যে কোনটা এআই দিয়ে লেখা আর কোনটা হাতে লেখা। ঠিক আছে, ফলে আমাদের এসওপি বা আপনার টিচার যদি এলওআর লেখে এআই দিয়ে, তো এগুলো হচ্ছে যে মানে এটা ইয়েস নো কোনোটা না, বিষয় হলো যে আপনি যদি একেবারেই আপনার ইউনিক গল্পটা তুলে ধরতে পারেন, এবং সেটা একেবারে হিউম্যানিক টোনে, মানে যেটা দেখলেই মনে হবে যে আপনিই লিখছেন, সো এটা এআই ব্যবহার করে করছেন বা নিজে করছেন, এটা কোনো ফ্যাক্ট না। কারণ কারণ জার্নাল গুলার কাছে, সরি, ইউনিভার্সিটি গুলার কাছে এত সময় নেই সেটা এআই দিয়ে চেক করা। তবে মোস্ট অফ দ্য কেসেস যেহেতু আমরা মানে এআই ব্যবহার করতে অত দক্ষ না, ফলে আমরা এআই ব্যবহার করলে সেটা ইজিলি বোঝা যায়। এআই ব্যবহার করার অনেকগুলো সাইন বা সিমটম বা ইন্ডিকেটর আছে। ঠিক আছে, আমি মনে করি যে যারা দীর্ঘদিন ধরে এআই ব্যবহার করছেন, এবং এট দ্য সেম টাইম যাদের খুবই একটা ভালো বোঝাপড়া আছে যে কোথায় এআই ইউজ করতে পারবো কোথায় করতে পারবো না, আপনারা চাইলে অ্যাডমিশনের কাছে এআই কেয়ারফুলি ব্যবহার করতে পারেন। যেমন ধরেন একজন প্রফেসরকে আপনি মেইল করবেন, মেইল করার কাজে আপনি এআই ব্যবহার করতে পারেন। এখন কথা হলো যে মেইলটা আপনি কতটা ভালোভাবে এআই আউটপুট দিছে এটাও বিষয়। চ্যাট জিপিটি বা ক্লড তারা কিন্তু অনেক বড় মেইল তৈরি করতে, আপনি যদি এখন চ্যাট জিপিটি কে বলেন যে অমুক প্রফেসরকে আমার টপিক এটা, ওই প্রফেসরের টপিক এটা, একটা মেইল করে, সে অনেক বড় মেইল করে দেয়, এবং এই মেইলের মধ্যে এখন একটা ভূমিকা থাকে, উপসংহার থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই মেইলগুলো বোরিং হয়। আপনার কাজ হবে মেইলটাকে একেবারে কনসাইজ করে, মানে একদম ছোট, সুন্দর, টু দা পয়েন্টে যেন মেইলটা করতে পারেন, সেটা এনশিওর করা। ঠিক আছে, এবং এখানে কিছু কথা বলা প্রয়োজন, যদি এগুলো একদম ধরে ধরে দেখাইতে পারলে ভালো হতো। যে ধরুন একজন পরীক্ষার্থী সে করলো কি, কোন একজন আহ আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। ধরেন আমি এই যে গুগল স্কলারে গেলাম, হ্যাঁ, খেয়াল করুন, আমি যে গুগল স্কলারে গেলাম, মানে মেইল করার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, আচ্ছা আমি গুগল স্কলারে গেলাম, যাওয়ার সরি, আচ্ছা যাওয়ার পর কোন একটা বিষয় আমি সার্চ করি, ধরেন আমার ধরেন এই বিষয়টা কোন একটা অথরের আর ইয়াতে ঢুকি আর কি। ঠিক আছে, আচ্ছা ধরেন আমি এই এই গবেষককে আমি মেইল করব। ঠিক আছে, আমি আমি ওনার সাথে কাজ করতে চাই, আমি ওনাকে মেইল করব। এখন যদি আমি চ্যাট জিপিটি কে বলি যে ধরেন আমি এই যে ওনার এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, চ্যাট জিপিটি বা জেমিনের কাছে যদি আমি যাই, ঠিক আছে, চ্যাট জিপিটি বা জেমিনের কাছে যাই,
দিয়ে এটা এখানে ছেড়ে দিলাম, বা ওনার গুগল স্কলার প্রোফাইল এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন যদি আমি বলি যে আমি ওনার সাথে কাজ করতে চাই, আমাকে একটা মেইল লিখে দাও, সে যে মেইলটা লিখে দেবে এটা মোটেও ভালো মেইল হবে না। কেন ভালো মেইল হবে না? কারণ সে, চ্যাট জিপিটি এখনো জানে না যে উনার রিসার্চ এরিয়া ওভারঅল কি, আপনি ওনার কোন এরিয়ার সাথে কাজ করতে চান, আবার আপনার রিসার্চ এরিয়া কি। এই যাবতীয় বিষয়গুলো কি চ্যাট জিপিটি জানে? চ্যাট জিপিটি তো জানে না। ফলে আপনি শুধু, মানে আপনারা, আমরা যখন এআই ইউজ করি, ইউজ করার মধ্যেও কিন্তু ইউজার ইউজার অনেক পার্থক্য আছে। শুধু যদি টাইটেলটা দিলাম আর ওনার প্রোফাইল, মানে গুগল স্কলার প্রোফাইল লিঙ্ক দিয়ে যদি বলি, তাহলে তাহলে কিন্তু অত ভালো ইয়া আসবে না। ঠিক আছে, ঠিক আছে, আপনি যদি আরো টু দা পয়েন্টে করতে পারেন, তখন হচ্ছে এটা ভালো হবে। ঠিক আছে, শুধু যদি একটা টাইটেল দিয়ে বা ওনার গুগল স্কলার প্রোফাইল দিয়ে, আমি একটু দেখাই আপনাদেরকে, দাঁড়ান। মানে অনেকে যে ভুলটা করেন আর কি, ধরেন আপনি আপনার ফিল্ডের, ধরেন ধরেন এই একজন গবেষক, ঠিক আছে, আপনার ফিল্ডের একজন গবেষক। বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে, যে এখানে এই যে এটার প্রোফাইলের লিঙ্কটা, অথবা এই যে কন্ট্রোল দিয়ে কন্ট্রোল C, এরপর হচ্ছে যে চ্যাট জিপিটিতে যায়, এরপর বলে যে, ধরেন এরপর এটাই বলে যে আমি এই প্রফেসরের সাথে কাজ করতে চাই, আগামী ফল 27 থেকে আমাকে একটা ইমেল লিখে দাও। আচ্ছা, ধরেন আপনি চ্যাট জিপিটি কে এটা বললেন, ঠিক আছে, চ্যাট জিপিটি কে এটা বললেন, চ্যাট জিপিটি একটা ইমেল লিখে দেবে। খেয়াল খেয়াল করেন কিন্তু, মানে ব্যাপারটা একটু বুঝেন। আচ্ছা, একটু আসুক, আমি দেন এটার কেন এটা ভুল সেটা আপনাদেরকে বলবো। আচ্ছা, এখানে প্রথমে সে সাবজেক্ট লাইন লিখছে, সাবজেক্ট লাইন কিন্তু ভালো, ঠিক আছে, সাবজেক্ট লাইন ঠিক আছে, সাবজেক্ট লাইনটা ওকে আছে, বলে ডক্টর অমুক, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, এটা ঠিক আছে, আমার নামে অমুক, আমি প্রসপেক্টিভ স্টুডেন্ট, আমি তোমার প্রোফাইল ভিজিট করেছি, এই দেখছেন, এইগুলা কিন্তু বাড়তি কথা, দেখছেন, দেখলে বোঝা যায় এগুলা বাড়তি কথা। আচ্ছা, এরপর টু দা পয়েন্টে যে কথাগুলো সেগুলা এখানে আছে, ঠিক আছে, টু দা পয়েন্টের কথাগুলা এখানে আছে। এরপর আবার এগুলো অনেক বাড়তি কথা, মানে এগুলো সবাই করে, যে শুধু তো সেটুকু বললে হচ্ছে যে আমি আমার সিভি এবং ডকুমেন্ট অ্যাটাচ অ্যাটাচ করে দিচ্ছি। তো দ্যাট মিনস চ্যাট জিপিটি দিয়ে করলে অনেক বাড়তি কথাবার্তা বলে, এটা একটা সমস্যা। আরেকটা হলো, আপনি তো উনার পুরো গুগল স্কলার প্রোফাইল এখানে ছেড়ে দিলেন, ফলে উনি বুঝবে না যে আপনি উনার সাথে কোন এরিয়ায় কাজ করতে চান। সাধারণত একজন মানুষের একটা বা দুইটা বা তিনটা রিসার্চ এরিয়া থাকে, বা বিভিন্ন টপিকে কাজ করেন। তো এখানে বেটার অ্যাপ্রোচ হতো কি, ধরুন আপনি রিয়েলি এই প্রোফাইলটাতে ঘুরলেন, ঘুরে ওনার হচ্ছে রিসেন্ট আর্টিকেল গুলো দেখলেন। এই এই ভদ্রলোকেরটা না, আমি জাস্ট ওনারটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি। আচ্ছা, তো ওনার এই রিসেন্ট আর্টিকেল গুলোর মধ্যে ধরেন আপনি একটা আর্টিকেল আপনি নিজে পড়লেন, ঠিক আছে, একটা আর্টিকেল নিজে পড়লেন। এরকম কয়েকটা আর্টিকেল পড়ার পর একটা আর্টিকেল পড়ে আপনার কাছে মনে হইলো যে আপনি যে এরিয়ায় কাজ করেন, রিসার্চ করেন, বা আপনার যে কোর্স ওয়ার্ক ছিল, সেই কোর্স ওয়ার্কের সাথে এই এরিয়াটা মিল আছে। মানে অর্থাৎ তার প্রোফাইল গেটে রিসেন্ট পেপার পড়ে, কারণ রিসেন্ট পেপার এই জন্যই, তাহলে বুঝতে পারবেন যে ওনার রানিং কাজ কোনগুলো, উনি কোন প্রজেক্টে কাজ করতেছে, ঠিক ঠিক আছে, একটা আইডিয়া পাবেন। দেন ওনার রিসেন্ট দু একটা পেপার আপনি পড়বেন, পড়লে এরপর মানে একটা লজিক্যাল গ্রাউন্ড পাবেন যে আপনার যে এরিয়া, আপনার যে সিভিতে, আপনার আপনার যে প্রোফাইল, সেই প্রোফাইলের সাথে ওনার সাথে কোনটা যায়। এরপর আপনি চ্যাট জিপিটি কে বলবেন এটা হচ্ছে আমার এরিয়া, চ্যাট জিপিটি কে বলবেন আমি অমুক অমুক এরিয়ায় কাজ করি, আর এই ভদ্রলোক তিনি এই আর্টিকেলটায় কাজ করে, ওনার ওভারঅল গুগল স্কলার প্রোফাইল এইটা, কিন্তু আমি পার্টিকুলারলি এই আর্টিকেলের বিষয়ে আমি আগ্রহী, আমি এই প্রজেক্টে কাজ করতে চাই, এবং আমি এইভাবে এইভাবে কন্ট্রিবিউট করতে পারবো। যেন আমি যখনই মেইল করছি আমি কিন্তু এইভাবে লিখছি যে আমি আপনার প্রজেক্টে এইভাবে কন্ট্রিবিউট করতে পারবো। তাহলে এখন দেখেন, কেউ যদি র্যান্ডমলি একটা মেইল লিখে, আর কেউ যদি একদম রিসার্চ আর্টিকেল পড়ে, প্রোফাইল অ্যানালাইসিস করে, সবকিছু করে তারপর যদি ইমেলটা লেখে, তখন কিন্তু সেটা আর এআই এর ইমেল থাকে না, সেটা আপনার নিজের পার্সোনাল কাস্টমাইজড ইমেল হয়, এবং সেটা করলে কোনো সমস্যা নেই। যারাই এই গত 1-2 বছরে বাইরে যাচ্ছে, ফুল ফান্ড পাচ্ছে, সবাই কিন্তু মেইল ওই চ্যাট জিপিটি দিয়েই করতেছে, এটা কোনো সমস্যা না। কিন্তু মেইন হলো আপনি গ্রাউন্ডে ওয়ার্কটা করতেছেন কতটুকু, সেটা হচ্ছে বিষয়। আমরা কি বিষয়টা কি ক্লিয়ার? যারা এখানে আছে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম পারলাম কিনা? ওকে। আচ্ছা, বিজয় চন্দ্র জনি, তিনি একটা রিসার্চ আর্টিকেলের লিঙ্ক দিয়ে বলছে যে এআই ডিটেক্টর গুলা কেন, মানে এআই ডিটেক্টর গুলা ফলস, এই বিষয়ে আলোচনা করতে, এই বিষয় কিন্তু আলোচনা আছে, আজকে আমরা করবো, ঠিক আছে। তাহলে যেটা বললাম, যে আবার বুঝেন যে জার্নালে আর্টিকেল সাবমিট করা বেলায় যেহেতু নভেলটি মুখ্য, সেখানে এআই ব্যবহারটা অনেক বেশি পারমিটেড, এবং বেশিরভাগ জার্নাল পেপারকে টার্নে টিনে চেক করে না। কিন্তু একাডেমিয়াতে যেহেতু তারা আপনাকে ফান্ড দিচ্ছে, বা তারা আপনাকে অ্যাসেস করে আপনি কতটুকু প্রোগ্রেস করছেন, ওখানে কিন্তু এআই ব্যবহারের ঝুঁকিটা অনেক বেশি, এবং অনেক শিক্ষার্থী কিন্তু এই জন্য শাস্তিও পাচ্ছে, ঠিক আছে। তো একাডেমিক প্রতিষ্ঠানগুলোতে যারা আছেন, আপনারা এআই ব্যবহার করার বেলায় প্রোস এন্ড কনসটা, মানে আপনার নির্ধারিত সীমারেখাটা
খুব ভালো করে জেনে তারপর ব্যবহার করবো। আরেকটা প্রাসঙ্গিক কথা বলে রাখি, যদি সেটা এআই রিলেটেড না, অনেকে আছেন টার্নিটিনে পেপার চেক করতে চান, তা আপনার কাছে যেহেতু নাই, আপনি হয়তো কোনো ফ্রেন্ডের টার্নিটিন বা কোনো টিচারের টার্নিটিন বা কোনো থার্ড পার্টি দিয়ে ব্যবহার করেন। তো টার্নিটিন আবার দুই প্রকার, একটা হলো যে রিপোজিটরি, একটা হচ্ছে নন রিপোজিটরি। হ্যাঁ, রিপোজিটরি টার্নিটিন মানে হচ্ছে, আবার বলছে, রিপোজিটরি টার্নিটিন মানে হচ্ছে যে আপনার লেখাটা এখানে সেভ হয়ে থাকবে। যদি এরকম হয়, ধরুন আপনি পড়তেছেন ইউনিভার্সিটি অফ অমুক, ইংল্যান্ডে, হ্যাঁ, আপনি আপনার লেখাটা নিজেই লিখছেন, কিন্তু আপনি যাকে দিয়ে চেক করাইছেন সেই টার্নিটিনে যদি লেখাটা সেভ হয়ে থাকে, সেভ হয়ে আছে কিনা এটা কিন্তু আপনার বোঝার কোনো সুযোগ নেই। যদি সেভ হয়ে থাকে এবং ফাইনালি যদি আপনি আপনার ইউনিভার্সিটিতে আপনার মেইন কপিটা সাবমিট করেন, তখন দেখাবে আপনার মেইন কপি 100% কোথাও না কোথাও এই লেখাটা অলরেডি আছে। দ্যাট মিনস আপনাকে কিন্তু ঠিক করবে, ঠিক ঠিক আছে, আপনাকে শাস্তির সম্মুখীন হইতে হবে। তো এটাও একটা আমরা মাথায় রাখি, যারা এআই ব্যবহার করার পাশাপাশি আমরা নিজের ডকুমেন্ট কোনো এআই কে দিয়ে চেক করা বা কোনো টার্নিটিন দিয়ে চেক করা বা কোনো আনভেরিফাইড কোনো সোর্স দিয়ে চেক করা, সেটা একটু আমাদের মাথায় রাখা দরকার। ওকে, তাহলে আমরা যে পয়েন্টে ছিলাম সেটা হলো ইউনিভার্সিটি গুলো এবং অ্যাডমিশন অ্যাডমিশন টেস্টে এটা ইউজ করা যাবে, খুবই কেয়ারফুলি করতে হবে। আপনার যদি দেখলেই বোঝা যায় এটা আপনি এআই দিয়ে করছেন, সেটা আসলে আমি মনে করি যে খুবই দুঃখজনকই হবে আর কি বিষয়টা, ঠিক আছে, কারণ আপনার এটা হচ্ছে রিভিউতেই নেবেন। আর একটা হলো যে একটা এসওপি মাত্র দুই দুই তিন পেজের ডকুমেন্ট, আপনার 4-5 বছরের পিএইচডির জন্য যাবেন, তো ওইটা আপনি নিজে দেখা উচিত বা নিজে এফোর্ট দিয়ে লেখা উচিত। গ্রামাটিক্যাল ঠিক ঠিক ইত্যাদি আপনি এআই দিয়ে করেন, ঠিক আছে, কিন্তু সেটা তো আপনার নিজেরই লেখা উচিত, ঠিক আছে। আবার খেয়াল করেন, অনেক ভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় রাইটিং স্যাম্পল বা রিসার্চ প্রপোজাল লাগে। তো এই রাইটিং স্যাম্পলটা আবার এআই দিয়ে লিখলে এবং ভার্সিটি যদি বুঝতে পারে, দেখেন, রাইটিং স্যাম্পল কেন চায় আমাদের বুঝতে হবে। রাইটিং স্যাম্পল চাই এই জন্যই, ভার্সিটি জানতে চায় যে আমরা যাকে ভর্তি করাচ্ছি সে কি রাইটিং এর বেসিক গুলা জানে কিনা। মানে লেখার যে বিভিন্ন, আপনারা আইএলটিএস পরীক্ষা যারা দিচ্ছেন তারা জানেন যে 4টা ক্রাইটেরিয়া আমাদের লেখাকে বিবেচনা করা হয়, মানে মার্কিং করা হয়। তো ভার্সিটি যা জানতে চাই যে আপনি রেফারেন্সিং টুলস পারেন কিনা, আপনি রিসার্চের একদম বেসিক বিষয়গুলো বুঝেন কিনা, রাইটিং এর বেসিক বিষয়গুলো আপনি জানেন কিনা। এখন সেই রাইটিং স্যাম্পলটা যদি আপনি এআই দিয়ে করেন আর ভার্সিটি যদি বুঝে যে আপনি এআই দিয়ে করছেন, তাহলে ডেফিনেটলি আপনাকে নেবে না। এটা তো খুবই স্বাভাবিক, কারণ সে আপনার রাইটিং এর কোয়ালিটি দিয়ে আপনাকে এখানে জাজ করতেছে। কিন্তু জার্নাল কিন্তু আমাদেরকে রাইটিং এর কোয়ালিটি দিয়ে জাজ করে না। দ্যাট মিনস জার্নাল এবং আর্টিকেল পাবলিশের ক্ষেত্রে আমাদের এআই ব্যবহারের সুযোগটা তুলনামূলক বেশি। আমরা গাইডলাইন গুলো দেখলাম, এবং আমার ধারণা আজ থেকে 1 বছর পরে এটা আরো অনেক বেশি হবে। জানালা একদম উন্মুক্ত করে দেবে যে যা যা দরকার আপনার এআই ব্যবহার করুন, যদি রুলস গুলা ভায়োলেশন না করলে হয়। এটা হয়তো আজ থেকে 1 বছর পরে আরো প্রসারিত হবে, ঠিক আছে। আশা করি আমি যে পয়েন্টটা মেক করতে যাচ্ছি এটা অনেক ভ্যালিড, ঠিক আছে। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো, একটু একটা ভাই একটা পেপার দিছেন কমেন্ট বক্সে যে অনেক এআই ডিটেক্টর ভুল করে কিনা বা ভুল করে এরকম। আচ্ছা, এখন এখানে যারা আছেন অনেকেই দেখবেন যে নিজের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কিছু ভুলের কারণে ভার্সিটি আপনাকে শাস্তি দিতে চাইবে। হ্যাঁ, কারণ এই যে এআই এর যে নীতিমালা বা এআই এর যে পলিসি, এটাও ওয়ার্ল্ড ওয়াইড এখনো সব জায়গায় অতটা ডেভেলপড হয় নাই, ঠিক আছে। এখন ধরেন আপনি একটা কাজে এআই ব্যবহার করেন নাই, কিন্তু ভার্সিটি মনে করতে যে আপনি এআই ব্যবহার করেছেন, এটা মনে করে আপনাকে মার্ক কম দিল বা আপনাকে এক সেমিস্টার জন্য এক্সপেল করলো, এরকমও তো হয়। তো এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব যে এআই ডিটেক্টর গুলা আদৌ কতটা রিলায়েবল, এবং কখনো যদি আমাদেরকে ভার্সিটি শাস্তি দেয় বা জার্নাল যদি আমাদের লেখাকে রিফিউজ করে, সেক্ষেত্রে আমাদের ডিফেন্সটা কি হবে। হ্যাঁ, আমরা এটা একটু বুঝি। আপনারা অনলাইনে দেখবেন ভালো ভালো পাবলিশারের কিছু আর্টিকেল আছে যে কেন এআই ডিটেক্টর গুলো মানে নির্ভরযোগ্য না। আচ্ছা, প্রথমত হচ্ছে যে টার্নিটিন যে সফটওয়্যারটা যেটা দিয়ে মূলত চেক করা হয়, সেটা দুইটা জিনিস চেক করে মূলত। একটাকে বলা হয় সিমিলারিটি, আরেকটা বলে এআই ডিটেকশন। সিমিলারিটি মানে আপনি এই লাইনটা কার কাছ থেকে নিয়েছেন সেটা, আর এআই ডিটেকশন মানে এই লাইনটা আপনি এআই দিয়ে লিখছেন কিনা। তো সিমিলারিটির বেলায় এটা সহজেই প্রমাণ করা যায়। ধরেন আপনি একটা লাইন মোর্শেদ আলম থেকে নিলেন, এই 7 লাইন মোর্শেদ আলমকে ক্রেডিট দিলেন না, তো টার্নিটিন একদম সোর্স সহ বলে দেয় যে এই 7টা লাইন আপনি অমুক পেপার থেকে সরাসরি কপি করছেন। এবং সাথে সাথে যে কোনো কেউ চাইলে এটা ভেরিফাই করতে পারে, কারণ ওই পেপারটাতে ঢুকলেই দেখা যায় যে আপনি ওই পেপার থেকে 7 লাইন কপি করছেন। তো সিমিলারিটি ডিটেক্ট সবসময় টার্নিটিন সঠিকভাবেই করে, এবং এটা প্রমাণ সহ করে, ফলে এটাতে আসলে মানে প্রশ্নের কোনো অবকাশ নাই। কিন্তু এআই ডিটেকশন যেটা,
এআই ডিটেকশন মানে এটা হচ্ছে যে টার্নিটিন মনে করে, মানে চেকার গুলা মনে করে আপনি এআই থেকে নিছেন, কিন্তু তারা এটা 100% রায় দেয় না। আবারও বলছি, তারা মনে করে আপনি এআই থেকে নিছেন, কিন্তু আদৌ এআই থেকে নিছেন কিনা এটা বোঝার জন্য 100% কোনো এফিসিয়েন্ট টুলস এই দুনিয়াতে নাই। ঠিক আছে? তার মানে কি, এখন অনেকেই বলবেন যে ভাই আমি তো নিজে লিখলাম, তাও দেখি এআই ডিটেকশন হচ্ছে, রাইট? এটা হইতে পারে। আমাদের একজন ইনস্ট্রাক্টর কদিন আগে দেখাইছেন যে আমেরিকার স্বাধীনতা যে ঘোষণা, যেটা 1776 সালে দেওয়া হয়েছে, 1776 সালে, সেটাও যদি এখন টার্নিটিনে আপলোড করা হয় এবং সেটা 100% এআই ডিরেকশন আসে। ঠিক আছে? এমনকি আপনি আজ থেকে ধরেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন একটা ডকুমেন্ট, ইংরেজি ডকুমেন্ট, এটাকে এআই আপলোড করে দেখবেন বেশিরভাগই এআই ডিরেকশনে চলে আসতেছে, মানে বলতেছে যেটা এআই দিয়ে লেখা, অথচ তখনও কিন্তু এআই এর জন্মই হয়নি। দ্যাট মিনস এআই হচ্ছে অনেক ভুল আউটপুট দিতে পারে এবং ভুল আউটপুট দেয়। এবং কেন ভুল আউটপুট দেয় এবং ভুল আউটপুট দিলে আমাদের করণীয় কি, এইটা নিয়ে স্ক্রিনের এই আর্টিকেলটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই সেন্সে, আপনাকে কখনো শাস্তি দিলে আপনি যেন ডিফেন্স করতে পারেন। কোন কোন গ্রাউন্ডে ডিফেন্স করবেন সেটাই এখন বলছি। আচ্ছা, আর্টিকেলটা আপনারা পড়ে নিন আর কি। আচ্ছা, যেমন এআই, আমরা আমরা এখন যেটা পড়বো সেটা হলো যে মানে তাহলে আমরা বুঝবো যে সফটওয়্যার গুলো এআইটা ডিটেক্ট করে কিভাবে। একটা হচ্ছে লিঙ্গুইস্টিক মার্কার। হ্যাঁ, লিঙ্গুইস্টিক মার্কার মানে এমন কিছু শব্দ আছে যেগুলো এআই বেশি ব্যবহার করে, এমন কিছু চিহ্ন আছে যেগুলো এআই বেশি ব্যবহার করে। ঠিক আছে? তো এইগুলা লেখার মধ্যে থাকলেই, এই লেখাটা এআই দিয়ে লেখা হোক বা না হোক, আবার বলছি, এই লেখাটা এআই দিয়ে লেখা হোক বা না হোক, এটাকে এআই জেনারেট বলেই ধরবে। যেমন এম ড্যাশ, এই যে লম্বা ড্যাশ, তারপর কিছু কিছু শব্দ আছে যেমন লেড বাই, এরকম কিছু শব্দ আছে যেগুলা এআই দিয়ে লিখলেই মানে বেশি আসে। তো এই শব্দগুলা কারো লেখার মধ্যে যদি বেশি আসে, তাহলে সফটওয়্যার হচ্ছে সেটাকে এআই জেনারেটেড মনে করে। ঠিক আছে? কিন্তু কখনো যদি আপনাকে যদি এই এই অপরাধে ধরা হয়, তাহলে আপনি অবশ্যই এটা, যদি আপনি না করে থাকেন, আপনি অবশ্যই এটা রিফিউজ করবেন আর কি। ঠিক আছে? অর্থাৎ শুধু লিঙ্গুইস্টিক মার্কার দিয়ে, কারো তো স্বাভাবিক লেখাতেও তো এই শব্দগুলো আসতে পারে, তাই তাই না? মানে যে কোনো কারো স্বাভাবিক লেখাতেও নিশ্চয়ই এরকম কিছু শব্দ আসতেই পারে। সো এটা আপনি রিফিউজ করতে হবে আপনাকে। ঠিক আছে? যেমন এই যে এআই ফ্রেন্ডলি কিছু শব্দ আছে, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, তারপর কোলন, এম ড্যাশ, সেমিকোলন, তারপর এই যে ডেলভ। হ্যাঁ, ডেলভ শব্দটা এআই দিয়ে স্কুলে অনেক বেশি আসে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এগুলো অ্যাভয়েড করা ভালো। আপনাকে শাস্তি দেবে, এরপর আপনি আবার ডিফেন্সে যাবেন। দরকার কি, আপনি তো আর পানিতে বাস করে কুমিরের সাথে ঝগড়া করতে পারবেন না। তো এই শব্দগুলো হচ্ছে অ্যাভয়েড করা ভালো, যে কোনো লেখা, ইভেন আপনি এআই দিয়ে কোনো একটা লেখা লিখলেও এআই ফ্রেন্ডলি ওয়ার্ড গুলো আপনার অবশ্যই বয়কট করা উচিত। ঠিক আছে? আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি নিজে লিখলেও আপনার এআই কেন ইয়া হয়। সেটা হলো যে এআই কে যখন ট্রেনিং দেওয়া হয়েছে, আবার বলছি যে এআই কে যখন ট্রেনিং দেওয়া হয়েছে, তখন কিভাবে ট্রেনিং দেওয়া হয়েছে ব্যাপারটা বুঝেন। এই 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 পেপারে আছে যে টার্নিটিনকে যখন ট্রেনিং দেওয়া হয়েছে, তখন এআই এর জন্মের আগের যে পেপারগুলো, আবারও বলছি, যেমন ধরেন এআই এর জন্ম বলতে বলছি চ্যাট জিপিটি, জেমিনি। চ্যাট জিপিটি জন্ম হয়েছে 2022 সালের 30শে নভেম্বর। তো একে বলা হয়েছে যে 2022 সালের 30শে নভেম্বরের আগে যে আর্টিকেল গুলো হয়েছে সেগুলাকে টার্নিটিনের মধ্যে ঢুকানো হয়েছে, ঢুকাইয়া টার্নিটিনকে ট্রেন্ড করা হয়েছে। ট্রেন্ড করে টার্নিটিনকে বলছে যে এই আর্টিকেল গুলো হচ্ছে হিউম্যান রিটেন, মানে এই আর্টিকেল গুলার ভাষা হচ্ছে হিউম্যান রিটেন। আর মানে এটা হচ্ছে হিউম্যান রিটেন। ঠিক আছে? কিন্তু এখন খেয়াল করেন যে দৈনন্দিন জীবনে আমরা এআই ব্যবহার করতে করতে এখন আমাদের মন মগজে স্বাভাবিকভাবেই এআই ফ্রেন্ডলি কিছু ওয়ার্ড আমাদের মন মগজেও ঢুকে গেছে। ফলে আমরা যদি এখন কোনো একটা আর্টিকেল নিজেও লিখি, আমরা যদি কোনো একটা আর্টিকেল নিজেও লিখি, সেই আর্টিকেলটা কিন্তু 2022 সালের আগের আর্টিকেল গুলোর মতো পুরোপুরি হয় না। ফলে এখন আমাদের নিজের লেখা অনেক আর্টিকেলও টার্নিটিন এআই বলে ফ্ল্যাগ করতেছে। ঠিক ঠিক আছে? দ্যাট মিনস এআই ডিটেক্টর সবসময় আপনাকে সঠিক তথ্য দেবে না। তো এটা কখনো আপনার টিচার ধরলে আপনি এই এই ডিফেন্সটা আপনি অবশ্যই দেবেন। আরেকটা হলো, কোনো কোনো প্রতিষ্ঠান তারা করে কি, একই লেখা একাধিক ডিটেক্টরে দেয় এবং একাধিক ডিটেক্টরে দিয়ে যদি দেখে যে 2, 3 বা 4টা ডিটেক্টর সবগুলাতেই আপনার লেখাকে এআই ডিটেকশনে আসতেছে, তখন তারা এটাকে ফ্ল্যাগ করে। তো এটাও এটাও আপনি অবশ্যই ইয়ে দেবেন, কারণ
বর্তমানে কোনো একটা এআই তে যখন আমরা লেখা সার্চ করি, তখন অনেক সময় লেখাটা ওই এআই এর সার্ভারে জমা হয়ে যায়, আবার একটা সার্ভারের সাথে আরেক অন্য সার্ভার গুলা সাধারণত ওয়েল কানেক্টেড থাকে, এরকম হইতে পারে। তো এরকম হয় যে আপনার লেখা একটা এআই তে যদি এআই ডিটেকশনে দেখায়, তাহলে অন্য এআই গুলাতেও দেখাবে, কিন্তু তার মানে এই না যে আপনি এআই ব্যবহার করছেন। ঠিক আছে। এরপর হচ্ছে ফলস রেফারেন্স। অনেক প্রফেসররা আপনার লেখায় কোনো ফলস রেফারেন্স পেলে সে বলবে যে আপনি এআই ব্যবহার করছেন, কিন্তু বাস্তবে ফলস রেফারেন্স ব্যবহার করা এমনিতেই একটা অপরাধ। মানে ফলস রেফারেন্স ব্যবহার করা তো ধরেন, মানে এআই আসার আগে বাদ দেন, এআই আসার আগেও তো ফলস রেফারেন্স ব্যবহার করা একটা অপরাধই ছিল। দ্যাট মিনস কারোর লেখায় যদি কোনো ফলস রেফারেন্স থাকে, সো সেটা এআই ব্যবহার করার কারণেই ফলস রেফারেন্স হয়েছে, এটা মনে করার কোনো কারণ নাই। অনেক আছে রেফারেন্সিং সফটওয়্যার ইউজ করতে ভুল করে, বা যারা নাম্বারিং স্টাইলে রেফারেন্স করে, একটা রেফারেন্স ভুল হলে অন্যগুলো ভুল হয়ে যায়। তো শুধু ফলসিফাইড রেফারেন্সের কারণে কারো লেখাকে এআই বলে যদি ফ্ল্যাগ করা হয়, দ্যাট মিনস নিশ্চয়ই এটা কোনো সঠিক পদ্ধতি না। মানে এই রিসার্চ আর্টিকেলে এরা দেখাচ্ছে যে টিচাররা বা ইনস্টিটিউশন গুলা এআই ডিটেক্টরের জন্য যা যা ব্যবহার করতেছে সেগুলা যে কোনো না কোনোভাবে ইরিলিভেন্ট এবং সঠিক না, সেটাই আর কি। আচ্ছা, তারপর এখানে আরো আছে অনেক কিছু, আমি সবগুলা না বলি। ওই যে আমরা একটু আগে বলতেছিলাম যে রাইটিং স্টাইলের কথা, ঠিক আছে। আচ্ছা, এরপর কোন 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 টিচার যেটা করে যে এই এই শিক্ষার্থীর আগের রাইটিং স্টাইল আর বর্তমান রাইটিং স্টাইল মিলায়, এবং মিলায়া যদি পরিবর্তন পায় তখন সেটাকে এআই জেনারেটেড মনে করে। কিন্তু বাস্তব হলো কি, সময়ের সাথে সাথে মানুষের এআই ব্যবহার থেকে শুরু করে তারা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছে, ফলে তাদের স্বাভাবিক লেখাও কিন্তু এআই এআই এর সাথে অনেকটাই মিলে যেতে পারে আর কি, ঠিক আছে, বিভিন্ন প্যাটার্ন। তো সুতরাং কোনো শিক্ষার্থীর আগের লেখার সাথে পরের লেখা কম্পেয়ার করে এটা করাটাও সঠিক না। আচ্ছা, এবার আরো কিছু অ্যাডভান্স টুলস বলে দিই। এখানে যারা আছেন বিদেশে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে পড়তেছেন, আপনারা তো নিজেরাও জানেন না যে আপনাদেরকে তারা কিভাবে ধরার জন্য বসে আছে, ঠিক আছে। সো ওইটা একটু বলে দিই যে আমরা জানেন যে বিভিন্ন ভার্সিটি নিজস্ব এলএমএস ইউজ করে, হ্যাঁ, লার্নিং ম্যানেজমেন্ট সফটওয়্যার, এলএমএস। মানে ধরেন অ্যাসাইনমেন্ট গুলো আমরা ওয়ার্ড ফাইলে না, ওই এলএমএস এর মাধ্যমে জমা দিই এবং এলএমএস এর মধ্যে লিখতে হয়। এলএমএস মানে বুঝতে পারছেন তো? মানে ধরেন আপনাকে ইউনিভার্সিটি একটা লিঙ্ক দিয়ে রাখছে, ওই লিঙ্কে গিয়েই আপনি আপনার অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন বা লিখবেন। মানে ধরেন আপনাকে ইউনিভার্সিটি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, ওই লিঙ্কটা হচ্ছে এমএস ওয়ার্ডের মতো। ওই লিঙ্কে গিয়েই আপনি হচ্ছে যে লেখাগুলোকে লিখবেন, মানে টাইপ করবেন। তো ওই ইউনিভার্সিটি গুলা দেখে যে লেখাটা কি আস্তে আস্তে লিখা হয়েছে নাকি হুট করে অন্য কোথাও থেকে বড় একটা প্যারা এসে হাজির হয়েছে। তো অন্য কোথাও থেকে একটা বড় প্যারা এসে পেস্ট হয়েছে, দ্যাট মিনস এই লেখাটা সে কপি করছে কোথাও থেকে। এখন আপনি তো আর জানেন না যে ইউনিভার্সিটিটা ট্র্যাক করতেছে, কিন্তু কোনো কোনো ইউনিভার্সিটি এই কাজটা করতেছে। আপনার কি ব্যাপারটা কি বুঝতে বুঝতে পারছেন? ধরেন, এই দেখেন আমি বুঝাই। ধরেন আপনার ইউনিভার্সিটির রুলস হলো অ্যাসাইনমেন্ট আপনি নিজের ওয়ার্ড ফাইলে জমা দিলে হবে না, ইউনিভার্সিটি তাদের একটা কাস্টমাইজ একটা লিঙ্ক দিল যে এই লিঙ্কে আপনি আপনার অ্যাসাইনমেন্টটা লিখবেন এবং জমা দিবেন। আপনি যদি স্বাভাবিকভাবে টাইপিং করে লেখেন, তাহলে তো আপনার কি স্ট্রোক এবং আপনি কত সময় ধরে লিখছেন এটা তো এখানে পাওয়া যায়, মানে ওই ওই ডেটাটা বের করা সম্ভব। কিন্তু যদি এমন হয় যে আপনি হুট করেই পুরো লেখাটা আপনি পেস্ট করে দিয়েছেন, তখন ইউনিভার্সিটি এটা ধরতেছে যে আপনি এটা নিশ্চয়ই কোথাও না কোথাও কপি করছেন বা চ্যাট জিপিটি থেকে কপি করছেন। তো কেউ যদি বাইরে যারা পড়তেছেন, তাদের যদি এরকম এলএমএস এর মাধ্যমে লেখা জমা দিতে হয়, দ্যাট মিনস অবশ্যই আপনি এআই ব্যবহার, আমি আবার বলছি, আমি কখনোই বলছি না আপনি এআই এর আনএথিক্যাল ইউজ করেন। আমরা অনেকে ভালো কাজেও তো এআই ব্যবহার করি, কিন্তু এখানে কিন্তু ভালো কাজে এআই ব্যবহার করেও তো আপনি ধরা খাবেন, ঠিক আছে। দ্যাট মিনস আপনার খুবই ওয়েল অ্যাওয়ার থাকা উচিত যে আপনি কোনোভাবে এটা পেস্ট করে দিচ্ছেন আর ইউনিভার্সিটি ধরতেছে, সো এটা সমস্যা। তো যে আর্টিকেলটা আমরা স্ক্রিনে দেখাচ্ছিলাম, এরা বলছে যে এটা হলো আনএথিক্যাল, মানে ইউনিভার্সিটি যে ইয়েটা করতেছে এটা হচ্ছে আনএথিক্যাল, ঠিক আছে। এবং এটাও বলছে যে বর্তমানে এমনও সফটওয়্যার আবিষ্কার হয়েছে যে এই সফটওয়্যার আপনি লেখাটা পেস্ট করা লাগবে না, ওই সফটওয়্যারটাকে ব্রাউজারের সাথে কানেক্ট করে দিলে ওই সফটওয়্যারটা হিউম্যান যেমন টাইপ করে এরকম টাইপ করতে থাকবে আপনার আপনার হয়ে। বুঝতে পারছেন? মানে একটা লেখা আপনি চ্যাট জিপিটি থেকে নিছেন, নেওয়ার পরে আপনি এখানে পেস্ট করলেন, সেটা পেস্ট হবে না, এখানে একটা ছোট এক্সটেনশন বা সফটওয়্যার থাকবে, সেটা ওই লেখাটারে হিউম্যানের মতো করে আস্তে 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 টাইপ করবে, আপনি টাইম সেট আপ করে দিতে পারবেন। দ্যাট মিনস ইউনিভার্সিটি গুলা যে হাত দিয়ে শিক্ষার্থীদেরকে ধরতেছে, সেটার অলরেডি সমাধান শিক্ষার্থী সমাজ কিন্তু বের করে ফেলছে। কিন্তু এখানে মূল বিষয়টা হলো যে কোন কাজে এই ব্যবহার করতে পারবেন কি পারবেন না, নীতিমালা কি, এগুলো খুব ওয়েল অ্যাওয়ার থাকা। আপনিও চালাকি করবেন, ভার্সিটিও চালাকি করবে, কিন্তু দিন শেষে সেটা কোনো রেজাল্ট কিন্তু ভালো আসবে না, ঠিক আছে। আচ্ছা, এবার ভার্সিটি গুলো আরেকটা চালাকিও করতে পারে, এখানে এই আর্টিকেলে খুব সুন্দর মতো উদাহরণ দিয়েছে। সেটা হলো হিডেন প্রম্পটস। হিডেন প্রম্পটস মানে, খেয়াল করেন,
ধরেন আহ আমি একটু দেখাচ্ছি, হ্যাঁ, একটু আমাদের ক্লাস কিন্তু আর বেশিক্ষণ না, আমরা একটু অপেক্ষা করি। আমরা আজকে ক্লাস বেশি লম্বা করব না, জাস্ট এগুলো দিয়ে দিচ্ছি যেন আপনারা মানে নিজেকে শুধরাইতে পারেন বা লিস্ট কেয়ারফুল থাকেন আর কি, ঠিক আছে? কারণ সামনে কিন্তু অনেক কঠিন দিন আসতেছে আমাদের সবারই, আমার আপনার সবার। আচ্ছা, ধরেন এটা হচ্ছে একটা ইউনিভার্সিটির একটা অ্যাসাইনমেন্টের গাইডলাইন, খেয়াল খেয়াল করেন কিন্তু এটা রিয়েল না, মানে এটা আমার নিজের বানানো ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টের গাইডলাইন। সেখানে ধরেন 4-5টা প্রশ্ন করা আছে, প্রশ্ন ফাঁকে ফাঁকে আমি করলাম কি, এটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টের গাইডলাইন, কিন্তু এই গাইডলাইনের ভেতরে আমি করলাম কি দেখেন, এই একটা গাইডলাইন আমি হিডেন রাখবো, হিডেন। আমি ধরেন এই অ্যাসাইনমেন্টের গাইডলাইনের মধ্যে একটা তথ্য, একটা প্রশ্ন করলাম যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতছে কবে, হ্যাঁ, আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতছে কত কত সালে। মানে ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট গাইডলাইনের মধ্যে, ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট গাইডলাইনের মধ্যে আমি এই শব্দটা ঢুকাই দিলাম, ঢুকায়া আমি করলাম কি, এটাকে একদম সাদা করে দিলাম দেখেন, সরি, মানে এই লেখার ফন্টকে আমি একদম হোয়াইট করে দিলাম। আচ্ছা, হোয়াইট হোয়াইট করে দেওয়ার পরে এখন এখন কিছু কি বোঝা বোঝা যায়? এটা যদি 5 না হয়ে 4, এটা 4 হতো। খেয়াল 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 করেন তো। আচ্ছা, এখন কি এখানে কিছু বোঝা যায় যে এখানে কোনো হিডেন প্রম্পট আছে? আপনার কি আমার কথা বুঝছেন? এখানে আমি যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতছে এর আরেকটা যে প্রম্পট যে এখানে আছে, কপি কপি করলে চলে আসবে না। এখন ধরেন আমি একজন স্টুডেন্ট, আমিও ফাঁকি ফাঁকি বাস, আমি তো এআই ব্যবহার করি। তা আমি এখন এইটাকে গুগলে দিয়ে দিলাম, মনে করেন চ্যাট জিপিটিতে দিয়ে দিলাম, ঠিক আছে? চ্যাট জিপিটিতে দিলাম বা ইয়েতে দিয়ে আমি ধরেন এটা ইয়া ইয়া করে দিলাম। এখন আমি হয়তো এত লেখার ভিড়ে আমি খেয়াল খেয়াল করিনি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতছে কত সালে, এটাও এখানে দিয়ে দিয়ে দিলাম। তো অনেক অনেক অলস শিক্ষার্থী যারা এই ন্যূনতম চেকটুকু করে না, সে তো দেখা যায় গরুর রচনার মধ্যে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ জেতার তথ্যটাও এখানে ঢুকে ঢুকে যাবে। সো অনেক ইউনিভার্সিটি এই ফাঁদও পাততে পারে, যদি এগুলো আসলে আনএথিক্যাল, কিন্তু আসলে ওয়ার্ল্ড ওয়াইড তো আপনার একটা ইউনিভার্সিটি না, বা ওয়ার্ল্ড ওয়াইড আপনার সব দেশ একই নিয়মে চলে না। সো এমনও হতে পারে যে আপনার যে অ্যাসাইনমেন্টের গাইডলাইন সেখানে এমন কোনো হিডেন প্রম্পট আছে যেটা দিয়ে সহজে আপনার এআই ডিটেকশনটা ধরে ফেলবে, ঠিক আছে? সো আমাদের এটা ওয়েল, মানে এটাতে আমাদের সতর্ক থাকা উচিত। এবং এটা আসলে এথিক্যাল না, মানে এটা এই পেপারে খুব বলা আছে যে ডিসেপশন বা এরকম গোয়েন্দাগিরি করা আসলে ভার্সিটির কাজ না, ঠিক আছে? একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা হচ্ছে বার্ডেন অফ প্রুফ। ধরেন আমি বললাম যে আপনি আমার ঘরে চুরি চুরি করছেন, এখন কি আপনি যে চুরি করছেন এটা প্রমাণ করার দায়িত্ব আমার, নাকি যাকে আমি অভিযুক্ত করছি তার দায়িত্ব যে সে চুরি করে না এটা প্রমাণ করা, বলেন তো? মানে আমি একজনের নামে অভিযোগ করলাম সে আমার মোবাইল চুরি করছে, এখন কি এটা আমার দায়িত্ব এটা প্রমাণ করা, নাকি যাকে আমি অভিযোগ দিছি তার নিজের দায়িত্ব যে সে চুরি করে নাই এটা প্রমাণ করা? বলেন তো এখানে দায়িত্বটা কার, বার্ডেন অফ প্রুফটা কার, বলেন বলেন তো? অভিযোগকারীর না অভিযুক্ত? বলেন তো বার্ডেন অফ প্রুফটা কার? অবশ্যই আমার। নাহলে তো যদি আমার না হইতো তো আমি দুনিয়া যে যে কোনো কারণে চোর চোর বানাই দিতে পারতাম। সব সময় যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, যিনি অভিযোগ করছেন তারই এটা প্রমাণ করতে হবে, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রুলস, ঠিক আছে? এটা একেবারে বেসিক, মানে লয়ের একটা বেসিক রুলস আর কি, ঠিক ঠিক আছে? এখন ধরেন আপনি একজনের বিরুদ্ধে অভিযোগ করছেন, সে একটা অকারেন্স করছেন, দ্যাট মিনস আপনারই যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করতে হবে যে সেটা করছে, ঠিক আছে? যার 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 বিরুদ্ধে অভিযোগ করছেন তার এটা ইয়া না। ওকে, তার মানে বার্ডেন অফ প্রুফ সবসময় হচ্ছে যে অভিযোগকারীর। দ্যাট মিনস কোনো সময় যদি ভার্সিটি আপনাকে এরকম কোনো অভিযোগ করে, অবশ্যই ভার্সিটির এই প্রমাণও করতে হবে যে আপনি আদৌ, আপনি আসলে এআই ব্যবহার করছেন। শুধু আইডিয়ার উপর বেস করে ভার্সিটি আপনাকে শাস্তি দিতে পারবে না। এই আর্টিকেলটাকে আপনারা রেফারেন্স হিসেবে চাইলে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? ওকে, তারপরে এই যে যেটা বললো আর কি, আমি একটু আগে যে আলোচনা করেছি যে ড্রাফট এবং রিভিশন হিস্ট্রি, এই যে বিশেষ করে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলো এটা ইউজ করে, দেখেন এই যে RMIT, তারপর ইউনিভার্সিটি অফ এডিলেড, ঠিক আছে? এই যে মানে অর্থাৎ আপনি একটা লেখার যে হিস্ট্রি, রিভিশন হিস্ট্রি, সেটা দেখে মানে সিদ্ধান্ত নেওয়া যে আপনি এআই ব্যবহার করছেন কিনা। তো এটা এই আর্টিকেল এটাও বলছে যে এটাও কিন্তু একটা গুড প্র্যাকটিস না আর কি, ঠিক আছে? এবং এমনও সফটওয়্যার আছে যে এই সফটওয়্যার দিয়ে চাইলে ওই যে টাইপিং করার কাজও করানো যাবে, ঠিক ঠিক আছে? এই এরপর ফলস পজিটিভ রেজাল্ট মানে হচ্ছে যে এখানে উদাহরণ আছে আর কি, যে ধরেন দুইটা গ্রুপ, একটা গ্রুপ এআই ব্যবহার করেছে, একটা গ্রুপ এআই ব্যবহার করে নাই।
এবং তাদের লেখাগুলাকে এআই চেকারে চেক করা হয়েছিল, কিন্তু ফাইনালি দেখা গেল এমন এমনও পেপার আছে যেটা এআই ব্যবহার করে লেখা হয় নাই, সেটাকে এআই ডিটেক্ট করা হয়েছে। আবার যেটা এআই ব্যবহার করেছে সেটা কিন্তু আবার এআই ধরতে পারে না। ঠিক ঠিক আছে। তো এরকম কিছু ফালাসি আছে, এগুলার উদাহরণ এখানে লেখা আছে। এই যে এখানে উদাহরণগুলো লেখা আছে আর কি। এই যে এই তো ফলস পজিটিভ রেজাল্ট, ফলস নেগেটিভ রেজাল্ট, এই টুলস গুলা দিতে পারে। তো এগুলা এগুলা আমরা এই জন্যই বললাম যে অনেক সময় ভার্সিটি গুলা যখন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আপনি তো আপনার ডিফেন্সটা দেওয়া লাগবে, তাই না? আপনি যদি রিয়েলি ইউজ না করে থাকেন বা আনএথিক্যাল ইউজ যদি আপনি না করে থাকেন, তো এই পয়েন্ট গুলা পড়ার কারণে আশা করি আপনাদের এটা ক্লিয়ার হয়েছে আর কি, যে মানে এআই ডিটেক্টর গুলো আদৌ কতটা রিলায়েবল। এক কথা বললে এআই ডিটেক্টর গুলো 100% মতো রিলায়েবল না। ফলে কেউ যদি রিসার্চ ভালো করে বুঝেন, ভালো করে বুঝে শুনে এআইটা ব্যবহার করেন, তাহলে আপনি এআই ব্যবহার করলেও জার্নাল কিছু বলবে না, কারণ জার্নালের কাছে এমন কোনো টুলস নেই যেটা সে 100% শিওরলি বলতে পারবে যে আপনি এআই ব্যবহার করছেন। এআই ব্যবহারটাকে কিন্তু আমরা একটা ট্যাবু করে রাখার পক্ষপাতী আমি না, ঠিক আছে? যেমন আমি ওই দিন আমার গ্রুপে একটা পোস্ট করেছিলাম যে, একটা ব্যাপারটা একটু বুঝেন, আমার গ্রুপে আমি পোস্ট করেছিলাম যে আমি প্রফেসরকে কিভাবে মেইল করেছি। আমার যে রিসার্চ গ্রুপ বা রিসার্চ হেল্প বাংলাদেশ, ওখানে আমি এটা পোস্ট করেছিলাম, ঠিক আছে? তখন এক ভদ্রলোক কমেন্ট করছে যে এটা এআই জেনারেটেড ইমেইল, এবং বলতেছে যে ওনার কলিগরা এইসব ইমেইল দেখলে হাসে। এখন দেখুন, এই ইমেল দিয়েই আমি হচ্ছে যে প্রফেসর ম্যানেজ করেছি, এবং এই টাইপের ইমেল দিয়েই আমি 4টা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছি, ফুল ফান্ড পেয়েছি, ফেলোশিপ পেয়েছি। তো আমার তো এটাতে কোনো সমস্যা হয়নি, ঠিক আছে? যেই কাজ, যেই বেসিক কাজগুলো এআই দিয়ে করা যায়, সেটা হাতে আপনি কেন লিখবেন? এটা হাতে লিখলে তো আপনার টাইম ওয়াস্ট হবে। আপনি যদি, আমি যেটা বললাম যে একটা হলো যে চোখ বন্ধ করে এআই কে দিয়ে ইমেল লেখা, আর একটা হলো যাবতীয় অ্যানালাইসিস করে আমার কাজ কি, প্রফেসরের কাজ কি। যেমন আমি আমার ওই মেইলে লিখছিলাম যে ওই প্রফেসরের অমুক বইটা আমি পড়েছি, ওই বইটা পড়ার পরে দেন আমার অমুক আর্টিকেলের সাথে ওনার কাজ মিলে, দ্যাট মিনস আমি কাজ করতে। এখন আমি মেইলটা চ্যাট জিপিটি দিচ্ছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো অবশ্যই আপনারা যে যে কাজগুলো পারমিটেড সেই কাজে এআই ব্যবহার করবেন, এবং সেটাতে আসলে এটাকে ট্যাবু করে রাখা কোনো বিষয় না, ঠিক আছে? ঠিক ঠিক আছে। তো এই হলো আর কি, যে এআই এলিগেশন আমাদের বিরুদ্ধে আসলে আমরা কি ডিফেন্স দেবো, এটা হলো এই বিষয়ক আলাপ। যদি আমি আজকে ক্লাসে যদি এক কথায় সাম আপ করি, মানে একটা ভাষায় যদি আমি সাম আপ করি, সেটা হলো জার্নাল গুলো আস্তে আস্তে এআই ব্যবহার করার পারমিশন দেওয়ার দিকেই যাচ্ছে, এবং দিন দিন এটা ফ্লেক্সিবল হচ্ছে, ঠিক আছে? দিন দিন এটা ফ্লেক্সিবল হচ্ছে। আর একাডেমিক প্রতিষ্ঠানগুলা, তারও দিন দিন এআই এর বিষয়ে হার্ড হচ্ছে, এবং তারা খুব সতর্ক থাকতেছে যে কোনো শিক্ষার্থী এআই নির্ভর হয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে? এই হলো আজকের ক্লাসে। আচ্ছা, এখন হচ্ছে যে, ও সরি, কোন কোন এআই ব্যবহার করবে এটা আমি আর এত লম্বা করবো না। আমি এই বিষয় ছোট করে বলে দেবো, কারণ এআই কোনটা কোন কাজে ইউজ করে এগুলা গুগলে অভাব নাই, অসংখ্য ভিডিও আছে, ঠিক আছে? ওকে, তো মোটা দাগে যে এআই গুলা রিসার্চে ইউজ হয় সেগুলো নিয়ে একটু বলি। একটা হলো সাই স্পেস। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। আচ্ছা, দেখানোর আগে একটু বলি, সেটা হলো যে আমরা আমাদের ব্যাচ শুরু হওয়ার আগে একটা দুইটা ফ্রি সেশন নেই। এটার একটা উদ্দেশ্য হলো নলেজ শেয়ার করা, কিন্তু আরেকটা উদ্দেশ্য সবসময় থাকে যে আমরা যে ব্যাচ গুলা পড়াই সেটা নিয়ে যেন পার্টিসিপেন্টরা জানতে পারে, কেমন? তো যদিও এটা আসলে অনেকে একটু বিরক্ত হবেন, তা আমাদের রিসার্চে একটা ব্যাচ শুরু হচ্ছে, যে রিসার্চ হেল্প বাংলাদেশে। আমি রেজিস্ট্রেশন ফর্মটা চ্যাট বক্সে দিচ্ছি, যদি কারো আগামী 20 তারিখ থেকে শুরু হবে 35টা ক্লাস, অগ্রিম ফি দিতে হবে না। কিছু ক্লাস করে ভালো লাগলে কন্টিনিউ করলে কেবল ফি দেওয়া লাগবে। এখানে যদি কেউ ভর্তি হতে চান, তাহলে ফর্মটা ফিল আপ করে নিন, আমার আইডিতে গেলেও পাবেন, বা রিসার্চ হেল্প বাংলাদেশের পেজে গেলেও, যেটা আমাদের ভেরিফাইড পেজ, ওই পেজে গেলেও অ্যানাউন্সমেন্টটা পাবেন। যদি এখানে কেউ আমাদের কোর্স করতে চান, তাহলে হচ্ছে যে করতে পারেন। আমরা এই যে এই লিঙ্কে গেলেও পাবেন, ঠিক আছে? যেহেতু সবার কাছে পৌঁছানোর একটা মাধ্যম হচ্ছে বিভিন্ন ফ্রি সেশন বা সেশন নেওয়া, তো আমরা এই জন্যই বিভিন্ন ব্যাচ শুরু হওয়ার আগে একটা দুইটা তিনটা সেশন নেই, এক উসিলে আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাইতে পারি। আর আমরা যেহেতু ফি অগ্রিম নেই না, আপনি ধরুন আপনি বুঝতেছেন না যে আদৌ আমাদের কোর্স আপনার জন্য উপযুক্ত কিনা, আপনি কিছু ক্লাস করে দেন ডিসাইড করতে পারবেন। যেমন আজকে যে ক্লাসটা নিয়েছি, এটা হলো ব্যাচের 35টা ক্লাসের মধ্যে একটা ক্লাস, ঠিক আছে? এই যে আমাদের লেকচার নাম্বার 5 হচ্ছে এআই নিয়ে, ইভেন একটা ক্লাসের অর্ধেক। দ্যাট মিনস কেউ ব্যাচে ভর্তি হলে আমার ধারণা অনেক কিছুই শেখা হবে, হ্যাঁ? এই যে এই হলো আর কি ব্যাচের ডিটেলস। কেউ ভর্তি হতে চাইলে এই করেন আর কি। ওকে, এবার আমরা আবার কন্টেন্টে চলে যাই। একটু কাইন্ড অফ মানে বিজ্ঞাপন বিরতি হলো আর কি। ওকে। আর এই এই ব্যাচে আমরা প্রথমবারের মতো মানে রিসার্চের পাশাপাশি হায়ার স্টাডি রিলেটেড সেশনও নিয়ে আসছি আর কি। এটা টোটাল প্রায় 3.5 মাসের ব্যাচ, হয়তো এটা 4 মাসও লাগতে পারে। গত ব্যাচে হওয়ার কথা 30টা ক্লাস, আমরা 45টা ক্লাস নিয়েছি
এই ব্যাচে আগামী ব্যাচে 34টা ক্লাস হবে, কিন্তু সময়ের সাথে সাথে ক্লাস সংখ্যা হয়তো বাড়তেও পারে, ঠিক আছে? তো কোর্স ফি হচ্ছে 10,000 টাকা। এটা অগ্রিম দেওয়া লাগবে না, আপনি ক্লাস করে যাচাই করে কন্টিনিউ করতে পারবেন এআই। ওকে। আচ্ছা, এইবার হচ্ছে যে কোন কোন এআই আহ কোন এআই আমরা ইউজ করবো এই বিষয়ে আলাপ করবো, কেমন? আচ্ছা, প্রথমত হচ্ছে যে এআই এর মধ্যে কিছু এআই আছে যেগুলো আমাদের সব কাজে লাগবে। সেগুলো কি? একটা হলো যে ক্লড, যেটাকে আমি 1 নম্বরে রাখবো। জেমিনি, আমি এটাকে 2 নম্বরে রাখবো। আহ গ্রোক এবং চ্যাট জিপিটিকে আমি যৌথভাবে, আচ্ছা, আমাদের হচ্ছে যে, সরি, 20শে সেপ্টেম্বর না, রনি আপনি ভুল লিখছেন, আমাদের এই মাসের 20 তারিখ থেকে ক্লাস। আর সেপ্টেম্বর থেকে আমাদের কোনো ব্যাচ আপাতত নেই। আচ্ছা, শনি সম্পদ আমাদের ক্লাস। ওকে, আচ্ছা, আমি আমি যেটা বলতেছিলাম যে আমাদের কিছু কিছু এআই হচ্ছে আমাদের সব কাজে লাগবে। তার মধ্যে আমি 1 নম্বরে রাখবো হচ্ছে ক্লড এআই কে, ঠিক আছে? ক্লড এআই হচ্ছে বর্তমানে ওয়ার্ল্ডে সম্ভবত এটাই সবচেয়ে বেশি হাইপ, এবং সবচেয়ে বেশি কাজেরও, শুধু হাইপ বলবো না, সবচেয়ে বেশি কাজেরও। আমি একটু এটা ক্লডের চেহারাটা দেখাই দিচ্ছি। এই হচ্ছে ক্লডের চেহারা। এটা ফ্রি ভার্সনও আছে, পেইড ভার্সন আছে। ফ্রি ভার্সন খুবই লিমিটেড, আর পেইড ভার্সনও যে আনলিমিটেড তা না। পেইড ভার্সনেও আপনি খুব বেশি 1-1.5 ঘন্টা বা 15-20 মিনিট আপনি ইউজ করা যায় আর কি, যদি আপনি হায়ার মডেল গুলা ইউজ করেন। তো ক্লড হচ্ছে রিসার্চের কাজে সবচেয়ে পারফেক্ট। আপনি এমন কোনো কাজ নাই যেটা দিয়ে আপনি ক্লড দিয়ে করতে পারবেন না, ঠিক আছে? তো যারা অবশ্যই ক্লডের সাবস্ক্রিপশন কিনবেন, সরাসরি কোম্পানি থেকে কিনবেন, শেয়ার অ্যাকাউন্ট না। যাদের এটা সামর্থ্যে কুলায়, আপনি যেহেতু পড়াশোনা করার মতো খরচ হবে, এটা স্বাভাবিক। তো এটা হচ্ছে মান্থলি $20 আর ইয়ারলি হচ্ছে $200, ঠিক আছে? তো এটার সুবিধা হলো এটাতে যেমন চ্যাট করা যায়, আর এটাকে এজেন্ট হিসাবে ইউজ করা যায়। মানে এটা পিসিতে এই সফটওয়্যারটা ইনস্টল করে পিসিতে এই সফটওয়্যারটা ইনস্টল করে মানে ক্লড ইনস্টল করে ক্লডকে যদি আপনার পিসির অ্যাক্সেস দিয়ে দেন, মনে করেন আমি এই যে, খেয়াল করেন, জাস্ট একটা উদাহরণ দিই। এই যে আমার হচ্ছে যে ক্লডের ডেস্কটপ ভার্সন আছে, যারা ইউজ করেন তারা তো জানেনই। আচ্ছা, এই ডেস্কটপ ভার্সনে হচ্ছে, আচ্ছা, ডেস্কটপ ভার্সন হচ্ছে কো ওয়ার্ক নামে একটা জায়গা আছে, কো ওয়ার্ক, ঠিক আছে? ডেস্কটপ ভার্সনে কো ওয়ার্ক নামে একটা জায়গা আছে। এই কো ওয়ার্ক মানে হলো যে সে আপনার কাজের সহকারী, ঠিক আছে? এবং কো ওয়ার্ক এখানে গেলেই দেখবেন যে ক্লডকে বিভিন্ন ফোল্ডারের অ্যাক্সেস দেওয়া যায়। এখন ধরেন আমি লিড ট্রেসার রিভিউ করার উদ্দেশ্যে 50টা আর্টিকেল পিসির এক জায়গায় রাখলাম। ক্লডকে যদি আমি ওই ফোল্ডারের অ্যাক্সেস দেই, মনে করেন ক্লডকে আমি ওই ফোল্ডারের অ্যাক্সেস দিলাম। এই যে ক্লডকে আমি এই ফোল্ডারের অ্যাক্সেসটা দিয়ে দিলাম। এবার দিয়ে যা করতে বলবো সে তাই করবে। যে এই ফোল্ডারে 50টা আর্টিকেল আছে, তুমি আর্টিকেল গুলো এটা বের করে দাও, লিটারেচার রিভিউতে হেল্প করো, সবই করো। মানে সে আপনার পিসির অ্যাক্সেস কিন্তু পেয়ে গেছে। একই ভাবে ক্লডকে আপনি ইমেইলের অ্যাক্সেস দিলে, ক্লড হচ্ছে আপনার ইমেইলের রিপ্লাই থেকে শুরু করে যাবতীয় ইমেইলিং এ সব কাজ করে দেবে। আবার ধরেন ক্লডকে যদি আপনি আপনার সব অ্যাক্সেস দিয়ে দেন, মানে আপনার সিভি থেকে শুরু করে সব অ্যাক্সেস, আপনি একটা ভার্সিটিতে অ্যাপ্লাই অ্যাপ্লাই করবেন, আপনি জাস্ট ভার্সিটির পোর্টাল ওপেন করবেন, ক্লডকে কমান্ড দেবেন, ক্লডই আপনার হয়ে, আপনি কষ্ট করে নিজের নাম, ভার্সিটির নাম এগুলো লেখা লেখা লাগবে না। ক্লড হচ্ছে আপনার মানে কাইন্ড অফ, ধরেন মানে আপনার একজন সহকারী যে কাজটা করতো সেই কাজটা করে দেবে। দ্যাট মিনস তাকে যদি ফুল অ্যাক্সেস দেওয়া হয়, আপনি করতে পারবেন। যেমন আমাদের আমাদের যে রিসার্চ ব্যাচের এবারকার যে ইয়াটা, মানে গুগল ফর্মটা, রিয়েলি রিয়েলি কিন্তু এবারকার গুগল ফর্মটা আমি ক্লাউড দিয়ে বানিয়েছি। যে আমাদের এই যে যে ফর্মটা, হ্যাঁ, এই যে যে ফর্মটা আপনারা ফিল আপ করেন আমাদের ব্যাচে ভর্তি হওয়ার জন্য, তো এটা কিন্তু রিয়েলি হচ্ছে ক্লড দিয়ে বানানো, ঠিক আছে? আমি জাস্ট ক্লডকে আমার পিসির অ্যাক্সেস দিয়ে দিয়ে দিছি, এবং আগের ব্যাচের গুগল ফর্মের অ্যাক্সেস দিছি, এবং তাকে বলছি বানিয়ে দিতে। এবং সে ব্যানারটাও কিন্তু ভালোই বানাইছে। আগে কিন্তু আমাদের এই যে মানে ব্যানারটা, মানে গুগল ফর্মের ব্যানারটা কিন্তু এত ভালো ছিল না। তো এগুলো কিন্তু খুব চমৎকার ভাবে বানায় একদম পুরো ফর্মটা রেডি করে দিচ্ছি, ঠিক আছে? আমি দু এক জায়গায় একটু করেছি। তো ক্লডকে আপনি আপনার পিসি এর অ্যাক্সেস দিয়ে দিলে সে অনেক কিছুই করতে পারবে। তো আমি আজকে তো আমাদের ক্লড নিয়ে ক্লাস না, ক্লডের কো ওয়ার্ক খুবই ভালো। আবার ক্লডের যে চ্যাট ভার্সন, মানে চ্যাট যেটাতে আমরা করি, এটাও অনেক ভালো। এটাও অনেক ভালো। মানে যে কোনো কিছুর জন্য ভালো, আপনার দৈনন্দিন কাজের জন্য এটা ভালো। যেমন আমি এখন বাসা খুঁজতেছি, তো সেই কাজও কিন্তু আমি যে ক্লডে আলাদা একটা প্রজেক্ট করে ফেলছি হাউজিং নামে। দেখবেন আমার এখানে হাউজিং নামে একটা প্রজেক্টই এখানে আছে, ঠিক আছে? এবং প্রতিনিয়ত সব কাজেই সে কিন্তু আমাকে বিভিন্ন হেল্প করতেছে। তো এখানে ক্লডের অনেক কাজ বলে শেষ করা যাবে না। আপনি চাইলে আগের চ্যাট গুলাকে ফোল্ডার করে রাখতে পারবেন। তারপর এখানে কাস্টমাইজ নামক একটা জায়গা আছে। এই কাস্টমাইজ গিয়ে কিছু স্কিল এখানে অ্যাড করতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। স্কিল মানে হচ্ছে যে আপনি দেখবেন গুগলে সার্চ করলে কিছু রেডিমেড স্কিল পাওয়া যায়। যেমন ধরেন
রিসার্চের কিছু রেডিমেড স্কিল আছে, এটাকে যদি ক্লডে আপনি অ্যাড করে দেন, তাহলে ক্লড ওই কাজগুলা মুহূর্তে করে দেবে। ঠিক ঠিক আছে। আবার ব্রাউজার প্লাগ ইন নামক একটা জায়গা আছে। তো এখানে গেলে আপনি আপনার এগুলো ইউজ করতে করতে বুঝবেন। এখন এক কথা দুই কথা তো বুঝবেন না। এই ব্রাউজার প্লাগ ইনে আপনি যে রিসার্চের বিভিন্ন প্লাগ ইন এখানে পাবেন। আমাদের রিসার্চ আমরা যে যে টুলস গুলো ইউজ করি, দ্যাট মিনস অনেকগুলো রিসার্চ টুলস ইউজ না করে একটা ক্লড ইউজ করলে মূর্তি নেই। ঠিক আছে। ঠিক আছে। তো আমি এটা নতুন ইউজ করতেছি বলে আমার খুব বেশি স্কিল এখানে অ্যাড করা নাই, আমি জাস্ট দুইটা স্কিল অ্যাড করে রাখছি। আপনার একটা হচ্ছে কেভম্যান। কেভম্যানের কাজ হলো আর যে কোনো প্রশ্নের উত্তর যেন টু দা পয়েন্টে ক্লড দেয়, সেটার জন্য কেভম্যান আর কি লাগে। তা যাই হোক, এগুলো অনেক বড় আলাপ। জাস্ট হচ্ছে যে ক্লডের সাবস্ক্রিপশন কিনবেন মান্থলি $20, যাদের সামর্থ্য আছে, এবং ইউটিউব থেকে ক্লডের একটা কোর্স করে নেবেন। আমি ইউটিউব নামে আলাদাই একটা কোর্স করে নিছি, একটা পেইড কোর্স ক্লডের উপর, যেন এটা ভালো করে ইউজ করা যায়। তো ক্লডকে দিয়ে আমরা দৈনন্দিন জীবনের বেশিরভাগ কাজ আমরা ক্লডকে দিয়ে করাতে পারবো, এবং রিসার্চেরও মোস্ট অফ দা কাজ টেকনিক্যালি আমরা হচ্ছে ক্লড দিয়ে করাতে পারবো। ঠিক আছে। যেমন ধরেন আজকের ক্লাসের আগে আমি যে আপনাকে এই যে অনেকগুলো আর্টিকেল দেখালাম, আজকের দিনে তো বসে বসে আমরা এগুলা হচ্ছে রেডি করছি। ঠিক আছে। তো এই যে ধরেন, এই যে একটু খেয়াল করেন আজকের ক্লাস রেডি করার বিষয়ে ক্লড আমাকে কিভাবে হেল্প করছে। আমি ক্লডকে বলেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা থিসিস এবং একাডেমিক কাজের বিষয়ে তাদের এআই ব্যবহারের নীতিমালাগুলা কি, সেই নীতিমালাগুলো আমাকে দাও। অবশ্যই 2026 সালের নীতিমালা দিও, লিঙ্ক সহ দিও। ঠিক আছে। এটা ক্লডকে বললাম। এখন দেখেন, ক্লড হচ্ছে অনলাইন থেকে অ্যানালাইসিস করে হার্ভার্ডের এআই এর নীতিমালা কি, স্ট্যানফোর্ডের নীতিমালা কি, এমআইটি নীতিমালা কি, কেমব্রিজের নীতিমালা কি, তারা কিন্তু এটা কিন্তু বের করে দিছে এবং লিঙ্ক সহ। ঠিক আছে। এখন যদি আপনি এখানে যান, তাইলে তাইলে হচ্ছে আপনি একদম লিঙ্ক সহ পাবেন যে এদের হচ্ছে এআই পলিসি, যেমন প্রিন্সটন ইউনিভার্সিটির এআই পলিসি কি, আপনি এখন কিন্তু আপনাকে এখানে নিয়ে যাবে। সরি, এটা আসে নাই কোনো কারণে। ঠিক আছে। তো যেটা বললাম আর কি, যে এইভাবে ক্লড আমাকে হেল্প করেছে আর কি। তারপরে যে পাবলিশার গুলার নীতিমালা কি, দেখেন এই যে পাবলিশার গুলার নীতিমালা কি, আমি আজকে ধরেন বিকাল থেকে এগুলো দেখতেছিলাম যে সব পাবলিশার গুলার নীতিমালা গুলো কেমন। এখন দেখেন, সে আমাকে নেচার নীতিমালা দেখাচ্ছে, এলসবিআর টা দেখাচ্ছে, এই যে এলসবিআর টেকটকে যেটা আপনাদেরকে দেখাইছি, যে এলসবিআর টা দেখাচ্ছে। দ্যাট মিনস আপনাদের লার্নিং প্রসেসে কিন্তু প্লট অনেকভাবে হেল্প করতে পারে, নির্ভর করে আপনি প্রম্পট দেবেন কিভাবে। ঠিক আছে। আচ্ছা, এরপর ধরেন আপনার সবকিছু করলেন। এরপর আজকে ক্লাসে একটা স্লাইড ছিল, যদি আমি স্লাইডটা দেখাই না, আমি অত স্লাইড নির্ভর হতে পছন্দ করি না। এই স্লাইডটাও কিন্তু একটা এআই দিয়ে বানানো, এআই এর নাম হচ্ছে গামা এআই। ঠিক আছে। ঠিক আছে। তো গামা এআই এর কাজ কি সেটা নিয়ে অন্যদিন কথা হবে। এটা 1 মিনিটেই হচ্ছে আপনার একটা স্লাইড বানাই দিতে পারবে, একটা সম্পূর্ণ ক্লাসের স্লাইড বানাই দিতে পারবে গামা এআই। এবং আমি যে প্রফেসরের সাথে ইন্টারভিউ দিয়েছি, দুজন প্রফেসরের সাথে আমি বসার ক্ষেত্রে এটা আমাকে রিয়েলি রিয়েলি অনেক হেল্প করছে, এবং এগুলো আছেও, এখন হয়তো খুঁজলে আমি পাবো আর কি। ঠিক আছে। এটা না, তো যেটা বললাম আর কি, যে আপনার তাহলে একটা একটা টুলসের আমি নাম বললাম, যেটা হচ্ছে ক্লড। ক্লড দিয়ে সব কাজ করা যাবে। একটা টুলস হচ্ছে গামা। গামা দিয়ে প্রেজেন্টেশন বানানো। ঠিক আছে। তো আমি একটু গামার কাজটা এক নজরে দেখাই দিই, যারা জয়েন করেছে নিশ্চয়ই কারো কারো এই আগ্রহটা আছে যে টুলস গুলা কিভাবে কাজ করে। তো এটা হচ্ছে গামার প্রিমিয়াম ভার্সন, এটা ফ্রি ভার্সনটা লিমিটেড ফ্রি ভার্সন দিয়ে করা যায়। তো ধরেন আমি এই যে ক্রিয়েট নিউতে গেলাম, ক্রিয়েট নিউতে গিয়ে একটা হলো যে আমি বললাম যে আজকে ক্লাসের টপিক এইটা, হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে আজকে ক্লাসের টপিক হচ্ছে এআই ইন রিসার্চ, আমাকে স্লাইড বানাই দেবো, সে বানাই দেবো, খুব ভালো বানাই দেবে। কিন্তু বেটার হয় তার উপর পুরো দায়িত্ব না দিয়ে আপনি নিজের কোনো ড্রাফট যদি এখানে থাকে, একটা পেস্ট করে দেন। ঠিক আছে। ড্রাফট পেস্ট 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 করে দিলে তখন সে আরো ভালোভাবে দেয়। বা অনেকে আছেন রিসার্চ প্রপোজাল হচ্ছে আপনারা বিভিন্ন টিচারের কাছে প্রেজেন্ট করেন। আমি একটু আপনাদেরকে দেখাই দেই, যেহেতু আজকে প্রসঙ্গ আসছে। ধরেন রিসার্চ প্রপোজাল লিখলেন, সেটা কয়দিন বাদে আপনাদের প্রেজেন্টেশন দেওয়া দেওয়া লাগবে। তো এই মানে এই প্রেজেন্টেশনের কাজটা আপনি চাইলে ক্লড দিয়ে করতে পারবেন। কেমনে করতে পারবেন দেখেন, আপনি শুধু আপনার যে, এটা অনেক বড়, আমি ছোট একটা দিয়ে দেখাই, হ্যাঁ, ছোট একটা দিয়ে দেখাই তাহলে দ্রুত হবে। আচ্ছা, ধরেন এই যে এটা একটা হচ্ছে প্রপোজাল। ঠিক আছে। প্রপোজাল আপনি যদি এটা লেখাগুলো এখানে পেস্ট করে, মানে আপনার প্রপোজালের লেখাগুলো গামাতে পেস্ট করেন, এরপর পেস্ট করে জাস্ট এখানে এই যে জেনারেটে ক্লিক করেন, দেখবেন যে এটার উপর খুব সুন্দর মতো এটা বানাই দিচ্ছে। ঠিক আছে। তো এবার আপনি এই যে ছবি অ্যাড করবেন কিনা, কোন কালারের স্লাইড, এগুলা দিলে এরপর জেনারেটে ক্লিক করলে অ্যাড করে দেবে। ঠিক আছে। জেনারেটে ক্লিক করলেই আপনাকে হচ্ছে পুরো পুরো একটা প্রপোজাল প্রেজেন্টেশন স্লাইড এবং খুবই প্রফেশনাল স্লাইড বানাই দেবো। তো গামার কাজ হচ্ছে প্রেজেন্টেশন বানানো, যদিও এটা একটা পেইড টুলস।
এগুলো আসলে ইউজ করতে টাকা লাগে, কিন্তু কিছু করার নাই। আচ্ছা, এই দেখছেন আমি কিন্তু এখন এই যে পুরো প্রপোজাল প্রেজেন্টেশনের স্লাইড বানাই দিচ্ছি, এবং এগুলা ফুল স্ক্রিন মোডে দিলে এত সুন্দর দেখা যাবে যেটা বলার বাইরে, কেমন? তো এই আরেকটাই এর কাজ আপনারা জানলেন। তাহলে সাই স্পেসের কাজ একটা, লিটারেচার রিভিউ করা। আমার কাজ হলো প্রেজেন্টেশন বানানো। ক্লড হচ্ছে অলরাউন্ডার, সে সব কাজ করবে। চ্যাট জিপিটি অলরাউন্ডার, সব কাজ করবে। এখন এগুলা তো আপনারা ছোট না, আপনাদেরকে ধরা ধরা দেখা লাগবে। যেমন ধরেন টপিক ঠিক করার বেলায় আমরা এআই ইউজ করতে পারি। তারপর সব কাজে মানে রিসার্চের সব কাজেই কোনো না কোনো ভাবে এআই আপনাকে হেল্প করতে পারে ব্যাক এন্ডে। দেখছেন এটা কিন্তু খুব সুন্দর মতো এখন আপনাকে পুরা প্রপোজাল প্রেজেন্টেশন এগুলো কিন্তু এডিটেবল। মানে আপনি চাইলে নিজের মতো করে এডিট করতে পারবেন, ছবি লাগাতে পারবেন, পাওয়ার পয়েন্টে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? এই তো ক্লডটা বেশি রিকমেন্ড করছি। আর ডকুমেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে ক্লডের পাশাপাশি জেমিনাইটা ভালো। এই যে জেমিনাই প্রিমিয়াম, আমার কাছে জেমিনাই প্রিমিয়ামটা আছে। জেমিনাই প্রিমিয়ামটা অনলাইনে বিভিন্ন জনের কাছে হয়তো কম টাকায় পাবেন আশা করছি। অবশ্যই কেনার বেলায় আপনার নিজের ইমেইলে যদি কেউ প্রিমিয়ামটা অ্যাক্টিভ করে দেয় সেভাবে কিনবেন। মানে শেয়ার অ্যাকাউন্ট আসলে ইউজ করে মজা নাই, যেটা সত্য কথা। যদিও অনেক সময় আমাদের টাকা থাকে না বলে আমরা 2-3 জন মিলে কিনি, সেই সেই বাস্তবতা আছে আর কি। ওকে, আচ্ছা। তো যেটা বললাম যে ক্লড অনেক কাজ করে, যেটা আমরা চাইলে এখন সারাদিন দেখা যাবে। ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে ডেটা, বিশেষ করে কোয়ালিটি কোয়ান্টিটি সব কাজ এখন প্রতিটা ধাপ বাই ধাপ দেখা দেখলে আপনাকে সারা রাত লাগবে। সব কাজ ইউজ করা যাবে ক্লড। আর গ্রোক হচ্ছে যে যারা সোশ্যাল মিডিয়া থেকে ডেটা স্ক্র্যাপ করতে চান, মানে সোশ্যাল মিডিয়া থেকে ডেটাটা সামনে এনে দেখতে চান। ধরেন আপনি দেখতে চান যে আহ ধরেন ডোনাল্ড ট্রাম্প হচ্ছে গত মাসে কি কি বলছে। তা সে অনলাইন থেকে ডোনাল্ড ট্রাম্প রিলেটেড সব নিউজ আপনাকে সামনে এনে দেবে। অর্থাৎ গ্রোকের কাজ হলো সে অনলাইন থেকে গেলে এনে দেয়। আপনি ধরেন গ্রোক, বিশেষ করে অ্যাডমিশনের কাজে গ্রোককে খুব ভালোভাবে কাজে লাগানো যায়। আপনি হয়তো গ্রোককে প্রশ্ন করলেন যে বর্তমানে ইউএস এর কোন ইউনিভার্সিটি গুলো অ্যাপ্লিকেশন ফি ওয়েবার দিচ্ছে। তো গ্রোক হচ্ছে বেস্ট, হচ্ছে অনলাইন থেকে যে কোনো ডেটা যেটা অনলাইনে আছে এটাকে একদম সামনে নিয়ে আসার ক্ষেত্রে গ্রোক হচ্ছে বেস্ট। ঠিক আছে, তো গ্রোকটাও ইউজ করতে পারেন। গ্রোকটাও আমি ইউজ করি এবং পেইড ভার্সনে করি। এখন অনেক টাকা যায় ঠিক আছে, কিন্তু এতে প্রোডাক্টিভিটিও বাড়ে। সো এখানে যারা আছেন, আপনারা একটা এআই ইউজ করার বেলা, একটা কোর্স করার বেলায় খরচ হয় ঠিক আছে, কিন্তু আমি মনে করি হয়তো আপনার প্রোডাক্টিভিটিটা বাড়ে। যেই টাকাটা আপনি হায়ার স্টাডিতে সেলফ ফান্ডে পড়তে গেলে যেত, এর 100 ভাগের 1 ভাগ টাকা এআই এর পিছনে বা একটা ভালো কোর্স পেলে কোর্সের পিছনে খরচ করা, আমি মনে করি এটা ঠিক ঠিক আছে। তো আজকে আমরা আর বেশি আলোচনা যাব না। এর বাইরে অনেক এআই আছে, এগুলো নিয়ে সারাদিন বলা যাবে। যেমন কনসেনসাস হচ্ছে যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে দেয় রিসার্চ আর্টিকেল থেকে, কনসেনসাস নামে একটা এআই আছে। তারপর গ্রামারলির নাম তো আপনারা শুনছেন, কুইলবুটের নাম শুনছেন, এগুলো আসলে আর কত দেখাবো, ঠিক আছে। তারপর রিসার্চ র্যাবিট নামক একটা টুলস আছে, এটার কাজ হলো একটা আর্টিকেল সার্চ করলে ওই আর্টিকেলের সাথে রিলেভেন্ট আর্টিকেল কোনগুলা, ওটার সাথে রিলেভেন্ট কোনগুলা, এগুলা বুঝে দেয়। আমাদের রিসার্চ র্যাবিট, লিট ম্যাপস, এরকম অসংখ্য আছে, ঠিক আছে। তো টুলস গুলার নাম বলে বলে শুধু আপনাদের সময় নষ্ট করতে চাই না। আজকের মূল সেশন এতটুকুই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে যেহেতু আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে জুন মাসের 20 তারিখ, এবং আমি হায়ার স্টাডিতে চলে যাচ্ছি, তো সামনে হয়তো আর এত বড় ব্যাচ হয়তো হবে না। মানে আমরা এরকম ছোট ছোট একটা দুইটা ক্লাসের বা 5টা ক্লাসের ব্যাচ হয়ে যাবে, কিন্তু বড় ব্যাচ আর হয়তো হবে না। তো এটাই হয়তো শেষ বড় ব্যাচ। ব্যাচ হবে না সেটা বলছি না, কিন্তু বড় ব্যাচ না হতে পারে। যারা কোর্সে এনরোল হতে চান, যাদের আদৌ সামর্থ্য আছে, প্লাস যারা দীর্ঘ সময় ধরে শিখতে চান, আশা করি আপনাদের সাথে একটা ভালো জার্নি হবে। আর ফ্রি ক্লাসের চ্যাট গ্রুপে যারা আছেন, আমরা চেষ্টা করবো যে অন ডিমান্ড যে টপিকগুলো মাঝে মাঝে দু একটা সেশন নেওয়ার জন্য। অ্যাটলিস্ট যারা অ্যাড হয়েছেন তারাও যেন একটা সুবিচার পান যে একটা গ্রুপে অ্যাড হলাম, একটা দুইটা ক্লাস বা কিছু রিসোর্স দিয়ে হলো আপনাদেরকে ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা থাকবে, কেমন? উম্মে হাবিবে, আপনি হাত তুলেছেন, আমার সাথে কথা বলতে চান, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, বা কোর্সের বিষয় চাইলে আমার সাথে কথা বলতে পারেন। ওকে, আর এমনি অন্য বিষয়ে কথা বলতে পারেন। তো এইবার হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আমি হচ্ছে মিউট করে দিচ্ছি, তার আগে আমি কিছু প্রশ্ন উত্তর নিচ্ছি আর কি। পারপ্লেক্সিটি কেমন রিসার্চের জন্য? এটাও ভালো। একজন প্রশ্ন করছেন যে এআই দিয়ে কোনো লেখার ড্রাফট তৈরি করলে সেখানে অনেকগুলা বাক্য এবং সেগুলোর রেফারেন্স দেওয়া থাকে। যখনই দেখবেন যে এআই কোনো তথ্য দিয়েছে সেখানে রেফারেন্স আছে, বেশিরভাগ ক্ষেত্রে রেফারেন্সটা ভুল হওয়ার চান্স থাকে, অথবা রেফারেন্সটা সঠিক কিন্তু বাস্তবে সে যে লাইনটা নিছে সেই লাইনটা ওই পেপারে নাই। তো এটা খুবই ঝুঁকি, এই জন্যই রিসার্চ বুঝে এআই ব্যবহার করা ভালো। তারপর হচ্ছে যে এডুকেশনাল রিসার্চের জন্য কোন ডেটা অ্যানালাইসিস সফটওয়্যার শিখবো? রেগুলার যে সফটওয়্যার গুলো সেগুলাই, এসপিএসএস আর, এনভিভো।
শিখতে পারেন। এসওপি চেক করার ভালো এআই এর নাম বলুন কাইন্ডলি। এসওপি চেক করার কোনো দরকার নেই, আমরা কেউ এসওপি চেক করি নাই স্টিল আলহামদুলিল্লাহ। আমি এবং আমার ব্যাচের অনেকেই চান্স পেয়েছে। সো এসওপি নিজে লিখবেন, অনেক আছে একটা লেখা নিজে লিখেন আবার সেটা এআই দিয়ে চেক করেন, কোনো দরকার নাই, ঠিক আছে? শুধু শুধু মানে চেক করা আর কি, কারণ এআই চেকার গুলো ভুল রিপোর্ট দেয় আর কি। এআই দিয়ে কি ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা যাবে? এটাও নির্ভর করে অনেক কিছুর উপর। শুধু ফ্রেমওয়ার্কের কি পয়েন্ট গুলা এআই দিয়ে যদি আপনি ডিজাইন করেন সেটা কোনো সমস্যা না, কিন্তু ফ্রেমওয়ার্কটা পুরোটা বানাবেন কিনা এটা অনেক কিছুর উপর নির্ভর করে। গ্রামারলি ইউজ করলে কি অ্যাকসেপ্টেবল? 100% গ্রামারলি ইউজ করতেই পারেন এবং এটা অ্যাকনোলেজ করা লাগবে লাগবে না। গ্রামাটিক্যাল মিস্টেক ঠিক করার জন্য এআই ইউজ করাটা ইউনিভার্সালি পারমিটেড। ওকে। আচ্ছা, খাদি একটা প্রশ্ন করছে কোর্সের পর আমাদের সাথে পাবলিকেশন করা যাবে কিনা। আমাদের অনেক স্টুডেন্টই পাবলিকেশন করতেছে, অনেকে আবার পারতেছে না। এটা অনেক যদি কিন্তু উপর নির্ভর করে, এটা এখন সারাদিন বললেও বুঝবেন না। এই জন্য আমরা ফ্রি অগ্রিম নিচ্ছি নিচ্ছি না, যেন সবাই ক্লাস করে তারপর যেন ডিসাইড করতে পারে যে আসলে কোর্স তার মন মতো হচ্ছে কিনা। ঠিক আছে, আমরা নিজেরা পার্সোনালি চাই না যে কেউ আমাদের কোর্স করে তার পটেনশিয়াল টাইম লস হোক বা টাকাটা আগে দিয়ে পরে বলবে যে ভাই এমন জানলে তো টাকা দিতাম না। এই জন্য আমরা ফ্রি অগ্রিম নেই না। আমাদের সেই অলরেডি 32টা ব্যাচ আমরা কমপ্লিট করেছি। আমরা বরং চাই যে আপনারা ক্লাস করে বুঝে শুনে ক্লাসের মান দেখে ভর্তি হওয়াটাই ভালো। আচ্ছা, অনেক বলছেন যে ভাই ইউনিভার্সিটি এর কন্টেন্ট এআই দিয়ে সেফলি চেক করার কোনো রিকমেন্ডেশন দিতে পারবেন কিনা। টার্নিটিন ছাড়া ওয়ার্ল্ড ওয়াইড এখনো এআই এর মানে অলমোস্ট ভালো রেজাল্ট দেয় এরকম কোনো চেকার নাই। অনলাইনে কিছু ফ্রি চেকার আছে, এগুলো আসলে রিলায়েবল না আর কি। একজন প্রশ্ন করছেন ইউএস এর সব ইউনিভার্সিটি বা অ্যাপ্লাই করতে গেলে কি অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগে না। সব ইউনিভার্সিটির এক রুলস না, কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি নেয়ও না, কিন্তু মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি নেবে। ক্লডের মডেলের ডিফারেন্স কি? ওকে, কিছু কিছু প্রশ্ন আমরা গুগল করলেই পাবো। গুগলে যদি প্রশ্ন করেন যে ক্লডের যে মডেলগুলো আছে এর মধ্যে পার্থক্য কি, সে সুন্দর করে বলে দেবে। ঠিক ঠিক আছে। নাইম ভাই একটা প্রশ্ন করছেন, আচ্ছা, উইদাউট মাস্টার্স পিএইচডি করতে পারবেন কিনা আপনি ত্রিপলি ব্যাকগ্রাউন্ডের। পারবেন, ঠিক আছে, অন্তত অন্তত ইউএসএ তে পারবেন, অন্য দেশে জানি না। একজন বলছেন কনসেনসাসের কাজ কি। কনসেনসাসের কাজ হলো যে কোনো আর্টিকেল থেকে কোনো একটা প্রশ্নের উত্তর নিয়ে আসা, ঠিক আছে। ওকে, আমি জানি না আর কোনো প্রশ্ন আছে কিনা। ব্যাচে অ্যাড হবো কিভাবে, ব্যাচে অ্যাড হবেন কিভাবে সেটা অলরেডি বলা আছে। চ্যাট গ্রুপে গুগল ফর্ম দেওয়া আছে। কিন্তু আগামী শনিবার থেকে ক্লাস, যারা অ্যাড হতে চান দ্রুত অ্যাড হয়ে নিন। টার্নিটিন কেনার উপায় কি? টার্নিটিন সাধারণত ইনস্টিটিউশন কিনে, ব্যক্তিগতভাবে কেনা যায় না বলেই জানি, ঠিক আছে, এবং এটা অনেক দাম, অনেক দামি একটা টুলস। ফলে আপনি, যেমন আমি গত 6 মাসে কিন্তু টার্নিটিন আমার ইউজ করা লাগে না, কারণ আমি জানি আমার কতটুকু ইউজ করতে হবে কতটুকু ইউজ করতে হবে না, এই আর কি। এই জন্য বলছেন আমি যদি বাংলায় আমার রিসার্চ পেপারের একটা অংশ এআই কে দেই এবং সেটি একাডেমিক ভাবে ইংলিশে রিসার্চ পেপার উপযোগী করে সাজিয়ে দিই, তাহলে কি ঠিক আছে? দেখুন, শুধু বাংলা একটা লেখা আপনি দিলেই সেটা ইংরেজি করলেই রিসার্চ আর্টিকেল হবে না। রিসার্চ আর্টিকেল অনেকগুলো পার্ট আছে, এই আর কি, সেগুলো লেখার নিয়ম আছে। আচ্ছা, আর বাকি প্রশ্নগুলো মনে হয় আমি কাভার করে ফেলছি অনেকটা। আচ্ছা, একদম বলছেন ভাই আমি ওল্ড ব্যাচের, আগের ব্যাচের সাথে ডিফারেন্স কি? বর্তমান ব্যাচে আমরা আর প্রোগ্রামিং অ্যাড করেছি আর কি, নতুন ব্যাচে, যেটা আগের সবগুলা ব্যাচে ছিল না। এটাই আর কি এই ব্যাচের নতুনত্ব। এবং হায়ার স্টাডির কিছু সেগমেন্ট অ্যাড অ্যাড করেছি, এবং হায়ার স্টাডির কিছু সাপোর্ট, যেটা নতুন করে কস্ট দেওয়া লাগবে না আর কি। আচ্ছা, সাবের বলছেন টার্নিটিনের বেসিক কাজ কি। টার্নিটিনের বেসিক কাজ হলো লেখার সিমিলারিটি এবং এআই চেক করা। উম্মে হাবিবা প্রশ্ন করছেন আর প্রোগ্রামিং কি। আচ্ছা, কিছু প্রশ্ন আপনারা অবশ্যই গুগল করবেন। ধরেন গুগলকে যদি জিজ্ঞেস করেন যে আর প্রোগ্রামিং কি, গুগল কিন্তু উত্তর দিয়ে দেবে একটা সফটওয়্যারের নাম। গুগল বলে দেবে এই সফটওয়্যারের কাজ কাজ কি। Okay? আচ্ছা, একজন বলছেন যে কোর্সে কি ডিটেলস এগুলো শেখানো হবে। রাইট, আজকের যে ক্লাসটা সেটা হলো ব্যাচের একটা ক্লাসের অর্ধেক। দ্যাট মিনস আপনারা যদি 35টা ক্লাস শেষ করেন, যদি 35টা ক্লাস শেষ করেন, এটা আমরা কোর্স করাচ্ছি বলে বলছি না, যেহেতু এটা আজকের ক্লাসটা হচ্ছে যে লেকচার 5-এর অর্ধেক। তো আপনারা 35টা ক্লাস শেষ করলে তো কিছু না কিছু শিখবেন অন্তত। আর ক্লাসগুলো হচ্ছে যে যে 35টা ক্লাস এর মধ্যে 26টায় আমি নেব, বাকিগুলা যারা নেবেন তারাও এই বিষয়ে খুবই এক্সপার্ট বলেই আমরা দীর্ঘদিন ধরে কোর্স করাচ্ছি। এটা আমাদের 33তম ব্যাচ। সো আমাদের ইনস্ট্রাক্টর, আমাদের কন্টেন্ট, আমি মনে করি সবকিছুই গোছানো। ঠিক ঠিক আছে, এতদিন ধরে ব্যাচ হচ্ছে, কোর্স কিন্তু একটা একটা পর্যায়ে চলে আসছে আলহামদুলিল্লাহ। ওকে, তো আজকের সেশন হচ্ছে এতটুকু থাকবে। এবার আমি হচ্ছে আনমিউট করে দিচ্ছি সবাইকে।
যারা প্রশ্ন করতে চান হ্যান্ড রেজ করে রাখুন। আবারও বলছি, যেই প্রশ্নের উত্তর গুগল করলেই পেয়ে যাবেন, খুবই বেসিক লেভেলের প্রশ্ন, সেটা না করাটাই আমি মনে করি ভালো। ওকে, হাত তুলেছেন মুস্তাকিম, আপনি হাত তুলেছেন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ভাই। আমি আসলে আপনার প্রিভিয়াস ভিডিও দেখে আসলে ইন্টারেস্টেড হয়েছিলাম, অলরেডি জয়েনও করেছি। তো আমার প্রশ্নটার প্রথম অংশ আপনি অ্যাড্রেস করেছেন আর কি। তো আসলে ওই যে দ্বিতীয় যে অংশটা আর কি, অর্থাৎ আমরা এই ব্যাক চেকটা কিভাবে করতে পারি, এটা নিয়ে যদি একটু বলতেন। না, লাস্ট 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 বা কটা বুঝি নাই। আচ্ছা, মানে আমরা যে ড্রাফটের ক্ষেত্রে যে সকল রেফারেন্স গুলো আমরা পাই, মানে এগুলা তো অনেক ক্ষেত্রেই ভুল হতে পারে বা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো এটা আমরা কিভাবে আসলে ঠিক করতে পারি আর কি। না, প্রথমত রিসার্চ আর্টিকেলে তো আমাদের সব জায়গায় রেফারেন্স ইউজ হয় না, মূলত ইন্ট্রোডাকশন আর হুম। ডিসকাশনে হয়। তা আমরা জি। যখনই সাইট করব তখন আমরা কেয়ারফুলি কোন একটা আর্টিকেলে ওই ইনফোটা আছে বলেই সাইট করব। তাহলে আমাদের আর জি। ব্যাক ব্যাক চেক করা লাগবে না। ব্যাক চেক করা লাগে কখন, যখন আপনি ধরেন এআই থেকে নিছেন, তখন আমরা চেক হুম। করা লাগবে যে আদৌ কি এটা ওই পেপারে আছে আছে কিনা। কিন্তু আমি এটা ইনকারেজ করি না যে আপনি যেই পার্টগুলা লিখতে আমাদের রেফারেন্স লাগে রিসার্চ আর্টিকেলের, হুম। সেই পার্টগুলা হুম। ডেফিনেটলি মানে হাতে লেখা উচিত আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন মানে এটা ড্রাফট। টেকনিক্যালি এআই দিয়ে লেখারও মানে কিছু সুযোগ আছে, কিন্তু যেটা বললাম যে এটা একজন বিজ্ঞানের জন্য সেটা খুব টাফ হয়ে যাবে। আচ্ছা, তার মানে এই ক্ষেত্রে ওই কি বলে রিভিউ বা ইসের ক্ষেত্রে একদম জেনুইনলি নিজে নিজে লেখাটাই ভালো, এআই ইউজ না করাটাই। হুম হুম হুম। আচ্ছা, ঠিক আছে, জি, ধন্যবাদ। ওকে, আর কারো কোনো প্রশ্ন যারা হ্যান্ড রেজ করেছেন? আচ্ছা। আচ্ছা, শুরু থেকে পেপার পাবলিশন কি রকম খরচ লাগতে পারে? রিসার্চ পেপার পাবলিশ করতে তো কোনো খরচ লাগে না। মানে রিসার্চ আর্টিকেল জার্নালে পাবলিশ করতে বেশিরভাগ জার্নালেই খরচ লাগে না, এবং এটা আমরা দেখাই দিয়ে দেবো আর কি। ওকে, তারপর তিথি বলছেন কোর্সে দেখা হবে, ঠিক আছে, যেহেতু রেজিস্ট্রেশন যারা করেছেন ক্লাসে তো দেখা হবেই। আচ্ছা, তারপর হাত তুলেছেন ইভা, আপনি হাত তুলেছেন রাজন মালাকা। রাজন মালাকা সম্ভবত, যদি ভুল না করি, আমাদের প্রিভিয়াস ব্যাচও মনে হয় ক্লাস করেছেন বা। জি স্যার। স্যার আদাব স্যার, ভালো আছেন স্যার? সি বলে আপনি ভালো ভালো আহ, আছেন? জি ভালো আছি স্যার। আমি তো 26 ব্যাচের স্টুডেন্ট স্যার। আমি রিসেন্টলি এমপিএইচ কমপ্লিট করেছি নর্থ সাউথ থেকে। তো স্যার ওইখানে আমাদের একটা সফটওয়্যার শেখা হয়েছিল স্যার, স্টার্টা। কিন্তু স্যার আসলে আমি আমার মনে হয় যে আরটা আমার শেখা দরকার। তো স্যার এখানে শুধু আমি কি স্যার কোবো টুল বক্স এবং আর এর জন্য কি স্যার রেজিস্ট্রেশন পুরোটা করতে হবে, নাকি না স্যার না আমাকে না না, কোনো আপনি আপনি ওয়ে আছে? হ্যাঁ, ওই আছে। আপনি রনি রনি ভাইকে নক দিন, উনি নিয়ম বলে দেবে যে আপনি নতুন ভাইয়ের সাথে ক্লাস করতে হলে কি কি করতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আদাব স্যার, ভালো থাকবেন। হুম, ঠিক আছে। ওকে। আচ্ছা, তারপর আরো ইভা আপনি হাত তুলেছেন, বলুন। জি। আচ্ছা, শিপ্রা আপনি হাত তুলেছেন। শিপ্রা মন্ডল সম্ভবত আমাদের আগের ব্যাচের পার্টিসিপেন্ট। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া সরি, আমি জয়েন করতে পারিনি কারণ আমি তো ডেনমার্কে আছি, আমার ক্লাস ছিল। তো ওকে। ওই সময় আমি জয়েন করেছিলাম, পরে আবার টিচারের এই কারণে আমি আবার করে ফেলছি। তো ভাইয়া আমি কি রেকর্ডটা পেতে পারি আপনার হ্যাঁ হ্যাঁ, ক্লাসে? আপু রেকর্ডটা দিয়ে দেবো। আচ্ছা। আপু তো মনে হয় আমাদের আগের ব্যাচে ছিলেন নাকি? হ্যাঁ ভাইয়া, আমি তো ছিলাম আপনাদের সাথে কন্টিনিউসলি আছি, মানে ওকে কোনো ওকে না ওকে, কোনো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আমি আছে। অনেক কিছু শিখছি ভাইয়া, আমার অনেক কাজে লাগছে এখানে এসব আপনার এই সব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ইভা আপনি হাত তুলেছেন। আসসালামু আলাইকুম। আমার যেটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে আমরা যখন আপনাদের এই কোর্সটা করব, কোর্স শেষে কি আমাদের আপনাদের সাথে কো অথর হিসেবে কাজ করার কোনো সুযোগ পাবো কিনা যদি কেউ চাই? ওকে, খুব বেশি সুযোগ নাই, কারণ হচ্ছে আমাদের ব্যাচে প্রচুর শিক্ষার্থী ক্লাস করে। স্বাভাবিকভাবে আমরা সবাইকে একবারে সবারই পাবলিকেশন হয় এটা হয় না। কিন্তু আসলে মানে সবাই শিখতে পারবে খুব ভালো মতো, এবং ইন্ডিভিজুয়ালি সবাই কাজ শুরু করতে পারবে, এতটুকুই বলতে পারবো। কারণ সবার পাবলিকেশন হবে কিনা এটা আসলে আপনারা ক্লাস করলেই বুঝবেন যে এটা বাহ্যিক দিক থেকে বলা খুব সহজ যে যারা ক্লাস করবে সবার পেপার হবে,
কিন্তু মানে বাস্তবতা হচ্ছে যে সবাই সবার শেখার ক্যাপাবিলিটি একরকম না। এবং একটা আর্টিকেল ভালো জার্নালে পাবলিশ, মানে নর্মাল জার্নালে পাবলিশ করা বা নর্মাল কনফারেন্স এগুলো ইজি, কিন্তু একটা আর্টিকেল টপ লেভেলের জার্নালে পাবলিশ করিয়ে নিয়ে আসা এটা আসলে অনেক সময় সাপেক্ষ বিষয়। যারাই ইতিপূর্বে কোর্স করেছে সবাই আসলে কোনো না কোনো ভাবে উপকৃত হয়েছে, কারো কারো পেপার হয়েছে, কারো হয়তো পেপার হয় নাই কিন্তু রিসার্চের নলেজ সফটওয়্যারটা হয়তো তাকে উপকার করেছে, কিন্তু পেপার পাবলিশ সবার ক্ষেত্রে এটা হয়নি আর কি। ঠিক আছে, আমরা হচ্ছে যে কোর্স চলাকালীন সময় সাবজেক্ট ভিত্তিক গ্রুপ বা এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন ইনিশিয়েটিভ নেই যেন শিক্ষার্থীরা পেপার করতে পারে, কিন্তু সেটা সব সময় যে সবার সাকসেস হয়েছে তা না আর কি। কিন্তু আমাদের দিক থেকে বিভিন্ন চেষ্টা থাকে, এবং পার্টিসিপেন্টরা কাজ করলে সেটা পাবলিশ করানো বা জার্নালে ফি মকুব বা এরকম বিভিন্ন যে ইয়েগুলো লাগে সেই প্রসেসগুলোতে আমরা হেল্প করি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে বিজনেস রিলেটেড সাবজেক্ট থেকে আহ, এই কোর্সটা করার পরে যেহেতু আপনি নিজে বলছেন শিওর না সবাই তো করতে পারে না, বাট যারা হাইলি ইন্টারেস্টেড থাকে বা সর্বোচ্চ তাদেরটা দিয়ে শিখতে পারে, কতটুকু আসলে ওই সফল হওয়ার পসিবিলিটি আছে? অর্থাৎ একজন বিজনেস স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এরকম পাবলিকেশনটা তবে কতটুকু আমরা হয়? দেখেন এটা তো আসলে আমরা বললে আমাদের নিজের কথা নিজেই বলা হয়, কিন্তু আমরা ফি অগ্রিম নিচ্ছি না এই কারণে যে আমরা মানে কোয়াইট কনফিডেন্ট যে আমাদের কোর্সটা মানে খুবই গোছানো। ঠিক আছে, আমাদের ব্যাচে নর্মালি হয় কি যে একটা ব্যাচে মানে শিক্ষার্থীরা কিছু ক্লাস করার পরে আর শিক্ষার্থীরা কমে যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা এরকম না। আমরা অলরেডি 32টা ব্যাচ পড়িয়েছি, ক্লাসগুলো খুবই গোছানো এবং কোর্সটা অর্থিক বলেই এই যে আজকের এই সেশনেও আমাদের আগের ব্যাচের প্রচুর শিক্ষার্থী এখানে আছে যারা ক্লাস করতেছে, আমাদের সাথে টাচে আছে। এবং তাদের বিভিন্ন কাজ আমরা এখনো দেখি যে একটু আগে যিনি কথা বলছিলেন শিপ্রা মন্ডল, ওনার কিন্তু এই যে আজকে উনি একটা আর্টিকেল মেইল করেছে এটা কিন্তু দেখে দেখে দেওয়ার জন্য। তো আমি যেটা বললাম আর কি যে আমরা হচ্ছে যে কন্টিনিউয়াসলি আমাদের এন্ড থেকে যতটুকু সম্ভব ওই সাপোর্টটা দেই। এখন এই সাপোর্টটা কতটুকুই না এটা আসলে পার্টিসিপেন্টরা জাজ করবে, কিন্তু আমরাও তো আসলে আমাদের হাত দুটো, আমাদেরও সময় 24 ঘন্টা। তো খুব বেশি যে আবার সাপোর্ট দিতে পারি তাও না, কিন্তু শিখতে পারবেন ভালো করে, প্রসেসটা আমরা ভালো করে শিখাই দিব, আমাদের জন্য হেল্প কম লাগে সেইভাবে আমরা ভালো করে শিখাই দিব আর কি। এবং আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য কোর্স পারফেক্ট আছে, আপনি কোর্স আউটলাইন দেখলেই বুঝবেন। ঠিক ঠিক আছে, আমরা কোর্সটা ওইভাবেই ডিজাইন করেছি যেন এটা যেন সব সাবজেক্টের একটা কমন গ্রাউন্ডে এসে যেন কোর্সটা করে বেনিফিটেড হয় আর কি। আচ্ছা, তাও আমরা আমার ফ্রি আরেকটা অগ্রিম নিচ্ছি না, লাস্ট যদি করে দেখতে কোয়েশ্চন পারেন আর কি। জি বলুন জি। আমার আরেকটা লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, ধরেন আমি কোর্সটা করলাম, কোনো কারণে পাবলিকেশন হলো না, বাট এটা আমার এই পাবলিকেশন ছাড়াও আর কোন কোন কাজে লাগতে পারে যদি ডেফিনেটলি আমার মানে জব? ডেফিনেটলি দেখুন এই যে আজকের যে সেশনটা করলেন, ধরুন আজকে সেশন করে আপনার পেপার টেপার কিছুই হলো না, কিন্তু তাও আপনি কিছু ইনসাইট পাইছেন না যে আপনার একাডেমিক রাইটিং এ টোলস এর আইডিয়া হয়েছে। কিছুটা আইডিয়া হয়েছে। ধরেন আজকের ক্লাসে ধরেন আপনার কিছুটা আইডিয়া হয়েছে, এরকম ধরেন 35টা ক্লাসের 35টা কিছু মিলে আপনার অনেকগুলো বিষয় আপনার স্ট্রং ধারণা হয়ে যাবে। যে সফটওয়্যার গুলো শেখানো হবে সফটওয়্যার গুলো তো শেখা শেখা হবে। তো বাইরের প্রফেসররা যেটা চায় সেটা হলো আপনি রিসার্চ বুঝেন, তার সাথে কাজ করার মতো আপনার ক্যাপাবিলিটি আছে, তারা ওইটা ওইটা চায়। আপনার পেপার ঠিক আছে, এটা আপনাকে ডেফিনেটলি হেল্প করবে এবং সেটা আমাদের শিক্ষার্থীদের হচ্ছেও, কিন্তু যেই কন্টেন্ট গুলো আছে এগুলো খুবই ভালোভাবে শিখবেন, এগুলো আমরা প্রতি ব্যাচে নিচ্ছি। অলরেডি 32টা ব্যাচে এই ক্লাসগুলো হচ্ছে 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 দ্যাট মিনস ক্লাসগুলো অনেক গোছানো আছে। আচ্ছা, আপনাদের এই ব্যাচের পর আরেকটা ব্যাচ কখন শুরু হওয়ার আমরা সম্ভাবনা আছে আমাদের যদি সর্বশেষ টাইমটা? সর্বশেষ ব্যাচ ছিল জানুয়ারিতে, আর এই ব্যাচটা তো এখন হচ্ছে জুনে। তো সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ 2027-এর জানুয়ারিতে আমরা আরেকটা ব্যাচ করব। আর এর মাঝখানে আরেকটা ব্যাচ হবে কিনা এটা আসলে শিওর না, বিশেষ করে যেহেতু আমি নিজেই এবার ফলে চলে যাচ্ছি বাহিরে। তো সেখানে ওখানে আসলে ক্লাস নেওয়ার মতো পরিস্থিতি থাকবে কিনা বা মানে এটা আসলে তো এখনই প্রেডিক্ট করা যাচ্ছে না আর কি। তো এই জন্যই পরবর্তী ব্যাচটা আমরাও এখনো ডেট দিচ্ছি না, যদিও আমাদের আগের সবগুলা ব্যাচ আমরা আগেই ডেট দিতাম যে পরবর্তী ব্যাচ কবে, কিন্তু এই ব্যাচের ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করে দিতে হবে। তো 2027-এর জানুয়ারিতে একটা ব্যাচ করার ইচ্ছা আছে আমার, এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, হাত তুলেছেন ইসমাইল, হাত তুলেছেন জি। মানবেন্দ্রনাথ। আস- আসসালামু আলাইকুম, ইসমাইল বলছিলাম। জি। আমি বেসিক্যালি মাস্টার্স করেছি বায়োকেমিস্ট্রিতে এবং পরবর্তীতে এমবিএ করেছি ফাইন্যান্সের উপরে এবং ব্যাংকিং লাইনে জবে আছি। তো আমার প্রশ্ন হচ্ছে যে রিসার্চ টপিকের ক্ষেত্রে কি আমি ফাইন্যান্সের কোনো টপিক চুজ করবো নাকি আমি যেহেতু ব্যাংকিং লাইনে আছি সেই লাইন থেকে টপিক চুজ করাটা ভালো হবে আপনার প্রশিক্ষণের এক পরে কথা বা ব্যাচের কোর্সের পরে? আমি পুরো প্রশ্নটা আমি আসলে বুঝি, এক কথায় হলো যে আপনি ফার্দার ডিগ্রিটা যে এরিয়ায় নেবেন সেই এরিয়া অনুযায়ী রিসার্চ করবেন।
ধরেন আপনি পড়ছেন বা বাংলা সাবজেক্টে, এখন মাস্টার্স করতে চান দেশের বাইরে ইংরেজি সাবজেক্টে, তাহলে এখনকার রিসার্চ টপিকটা ইংরেজি বিষয়ক হওয়া উচিত, মানে পরবর্তী ডিগ্রিকে টার্গেট করে রিসার্চ এরিয়া হওয়া ভালো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন আর কি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? মানবেন্দ্রনাথ হাত তুলছেন। জি, আসসালামু আলাইকুম সুরত ভাই। জি জি, ভালো আছেন? জি, হ্যাঁ ভালো আছি। শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। ভাই আমি তো ওই যে 31 ব্যাচে ছিলাম, হ্যাঁ। জি জি। হচ্ছে ওদের এখানে রিসার্চ শুরু হয়ে গেছে অলরেডি। আমার এক্সপেরিমেন্ট প্রথমটা শেষ, এবং আমি ডাটা অ্যানালিসিস করতেছি, মানে এখন পেপারটা হাত দিতে হবে আর কি, মানে স্যারেরা ডেডলাইন দিয়ে দিছে পেপার জমা দিতে হবে। তো আমি লিখতেছি। এখন কয়েকটা বিষয়ে আমার সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে ওই